আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। এর আগে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বলের ৮০ পৃষ্ঠা পর্যন্ত পড়ছি। এখন আমরা এর পরের অংশটি কন্টিনিউ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ভর ব্যবহার করে আমরা অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করতে পারি। ছবিতে ক্যাপিটাল এম ভর ঝুলিয়ে রাখার জন্য তার উপর মাধ্যাকর্ষণ বল ক্যাপিটাল এম জি নিচের দিকে কাজ করছে। সেটি একটি কপিকল এবং একটি সুতা দিয়ে টেবিলের উপর রাখা এম ভরটির উপর প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখানে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে যে একটা বস্তুর ভরকে ব্যবহার করে তার যে ওজন আছে সেই ওজন দিয়ে অন্য একটা বস্তুকে নড়াচড়া করা যায় কিনা। তো এখানে যেটা দেখাইছে সেটা হচ্ছে এই যে টেবিলের উপর একটা বস্তু আছে, স্মল এম ভরের একটা বস্তু আছে, আর কপিকলের সাহায্যে ওই বস্তুর সাথে ক্যাপিটাল এম ভরের একটা বস্তুকে ঝুলাই দেওয়া হয়েছে। তাহলে এই স্মল এম ভরের বস্তুটা কিন্তু নিজের ভরে বা নিজের ওজনের কারণে নড়াচড়া করতে পারবে না। কেন? তার কারণ ও একটা টেবিলের উপর আছে বা একটা পাটাতনের উপর আছে। কিন্তু ক্যাপিটাল এম ভরের বস্তুটা নিচের দিকে পড়ার সুযোগ পাবে, তখন নিচে কোনো পাটাতন নাই। তাহলে এর যে ওজন আছে এই ওজনের কারণেই এই যে দড়ি দিয়ে বাঁধা আছে, এই দড়ি দিয়ে সে কি করবে, এই এম ভরের বস্তুটাকে, স্মল এম ভরের বস্তুটাকে এইদিকে টেনে নিয়ে যাবে। আবার অনেক সময় এরকমও হয় যে আমরা ছোটবেলায় অনেক দেখে আসছি, সেটা হচ্ছে কি একটা কপিকল, বালতি থেকে পানি তোলার জন্য কুয়া থেকে যেটা ব্যবহার করা হয়, আগের যুগে ব্যবহার করা হইতো। তাহলে এই বস্তুর ভরকে ব্যবহার করে এইটাকে কি করা, উপরের দিকে তোলা। তো এই যে প্রসেস, এই প্রসেসটাকে এটাকে এখানে সেটাই আলোচনা করা হবে যে একটা বস্তুর ভর দিয়ে আর একটা বস্তুকে কিভাবে সেই বস্তুর ওজন ব্যবহার করে অন্য একটা বস্তুকে উপরে তোলা যায়। তো এখানে আমরা দেখি তাহলে এরপর যাই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করা খুব সহজ। প্রতিটি ভরের জন্য প্রতিটি দিক বরাবর নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করতে হবে। সমীকরণের বাম দিকে থাকবে বল সমূহের ভেক্টর যোগফল আর ডান দিকে থাকবে ভর গুণ ত্বরণ। বল এবং ত্বরণ ভেক্টর রাশি বলে এদের মান এবং দিক দুটোই খেয়াল রাখতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী ডান দিকের রাশি ধনাত্মক আর বাম দিকের রাশি ঋণাত্মক এবং উপরের রাশি ধনাত্মক আর নিচের রাশি ঋণাত্মক। তো এখানে এই আমরা যখন এইরকম একাধিক বস্তু একসাথে দড়ি দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকবে, তখন আমরা যেটা করব, প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা করে নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তো এখানে বলছে প্রতিটি ভরের জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রতিটি ভরের জন্য প্রতিটি দিক বরাবর নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করতে হবে। তো এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি যে আমরা যখন কোনো একটা বস্তুর উপর বা একাধিক বস্তু যখন থাকবে, একটার সাথে আর একটা লিঙ্কড থাকবে, তখন আমরা যখন নিউটনের সূত্র ব্যবহার করব তখন যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদাভাবে নিউটনের দ্বিতীয় সূত্রটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই বস্তুর জন্য নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করতে হবে, আবার এই নিউটনের জন্য দ্বিতীয় সূত্র আলাদাভাবে ব্যবহার করতে হবে। এরপর ওই দুইটা সূত্রকে সলভ করতে হবে। যেমন আমি যদি বলি যে এই সূত্রের জন্য নিউটনের দ্বিতীয় সূত্র কি হবে, এই সূত্রের জন্য যত ধরনের এই বস্তুর উপর যত ধরনের বল প্রয়োগ করা হচ্ছে সেই বলগুলো থাকবে একদিকে, আর এই বস্তুর ভর এবং ওই বস্তুর যে ত্বরণটা হবে সেটা থাকবে এই দিকে। এই দিকে শুধু ভর এবং ত্বরণ থাকবে, আর এই দিকে থাকবে, আর বাম দিকে থাকবে ওই বস্তুটার উপর যে যতগুলো বল কাজ করতেছে সবগুলার কি যোগফল। আবার ওটা গেল, আর এই বস্তুর জন্য আবার কি করতে হবে, সেম ভাবেই একই সূত্র প্রয়োগ করতে হবে। সমান চিহ্নের বাম দিকে থাকবে এই বস্তুর উপর কি যতগুলো বল কাজ করতেছে, যেমন এই বস্তুর উপর নিচের দিকে তার ওজন কাজ করতেছে, উপরের দিকে এই সুতার টান কাজ করতেছে, এগুলো পরে আবার ব্যাখ্যা করব। তো ডান দিকে সব ধরনের বলের কি থাকবে, যোগফল থাকবে, আর ডান দিকে শুধুমাত্র তার ভর এবং তার যে ত্বরণ, অর্থাৎ কত ত্বরণে সে নড়বে, মুভ করবে, সেই ত্বরণটা, যেটা আমরা এই ইকুয়েশনগুলো ব্যবহার করে মূলত এই ত্বরণটা বের করব। এটাই মূলত এখানে কি আননোন।
ঠিক আছে। আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতেছি, এগুলো হিসাব করব, তখন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানকার ডিরেকশন। বল যেহেতু একটা ভেক্টর রাশি, ত্বরণও একটা ভেক্টর রাশি, সো এইসব ক্ষেত্রে যে কোনো একটা নিয়ম ফলো করতে হবে। অর্থাৎ এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে সেটা হচ্ছে, মানে সব জেনারেলি ফিজিক্সে এটাই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডান দিকের রাশি ডান দিকের রাশি ধনাত্মক আর বাম দিকের রাশি ঋণাত্মক। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যখন আমরা তখন 3D, আমরা তো 3D হিসাব করতে পারতেছি না, আমরা সবকিছু এখানে 2D হিসেবে করতেছি। যে বলগুলো সাধারণত এখানে যেটা হয় সেটা হচ্ছে কি, হয় এই ডিরেকশনে অথবা এই ডিরেকশনে। যদি ডান দিকে কোনো বল কাজ করে তখন সেই বলটাকে আমরা পজিটিভ বল ধরবো, আর যদি বাম দিকে কাজ করে তাহলে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। একইভাবে ত্বরণের ক্ষেত্রেও যদি ডান দিকে কোনো বস্তুর ত্বরণ হয় তাহলে আমরা সেটাকে পজিটিভ ধরবো, যদি বাম দিকে কোনো বস্তুর ত্বরণ হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। আবার পরের ইয়াতে বলছে যে এবং উপরের দিকের রাশি ধনাত্মক আর নিচের দিকের রাশি ঋণাত্মক ধরবো। একইভাবে কোনো বস্তু যদি উপরের দিকে বল প্রয়োগ করা হয় কোনো বস্তুর উপর, তাহলে সেই বলটাকে আমরা ধনাত্মক ধরবো। একইভাবে যদি ত্বরণ হয় তাহলে সেই ত্বরণটাকেও আমরা ধনাত্মক বলবো। আর যদি কোনো বস্তু নিচের দিকে যায় তাহলে সেই বস্তুর ত্বরণকে আমরা ঋণাত্মক ত্বরণ বলবো এবং নিচের দিকে প্রযুক্ত বলকে আমরা বলবো ঋণাত্মক বল। তো এই যে ফান্ডামেন্টাল যে জিনিসটা, এই জিনিসটা অবশ্যই কি করতে হবে, মাথায় রাখতে হবে। এবং যখন আমরা সূত্রগুলো প্রয়োগ করব তখন অবশ্যই কি করতে হবে, এই জিনিসগুলো মাথায় রেখে সেই অনুযায়ী কি করতে হবে, আপনাদের হিসাবগুলো করতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এরপর আমরা দেখি পরবর্তীতে কি বলছে। এখানে ভরের উপর ডান দিকে কাজ করছে সুতার টেনশন বল। মনে রাখতে হবে যে এখানে আসলে একটা জিনিস, এখানে স্মল এম, অর্থাৎ দুইটা বস্তু, তো একটা বস্তুর ভর আছে ক্যাপিটাল এম আর একটা আছে স্মল এম। মূলত এখানে হবে স্মল এম ভরের বস্তুর উপর কাজ করছে সুতার টেনশন বল টি। মনে রাখতে হবে যে একটি সুতায় একটি মাত্র টেনশন বল কাজ করে। একটি সুতায় কয়টা টেনশন বল কাজ করে? একটি মাত্র টেনশন বল কাজ করে, এবং টেনশন বল সবসময় সুতা বরাবর এবং বস্তু থেকে দূরের দিকে কাজ করে। এখানে টি এর দিক হচ্ছে ডান দিক এবং এম বস্তুর ত্বরণও ডান দিকে, সুতরাং টি সমান এম এ। তাহলে এই কথাটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে এখানে যে একটা গুরুত্বপূর্ণ কথা, সেই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটি সুতায় একটি মাত্র টেনশন কাজ করে, এবং টেনশন সবসময় সুতা বরাবর এবং বস্তু থেকে দূরের দিকে কাজ করে, এই কথাটাকে আমি যদি বোঝাই তাহলে আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে এখানে একটা মাত্র সুতা আছে। এখানে সুতা কয়টা আছে? এই সুতাটা এই এম স্মল এম ভরের বস্তুর সাথে যুক্ত হয়ে ওই সুতাটা কপিকলের উপর দিয়ে ক্যাপিটাল এম ভরের বস্তুতে আসছে। তাহলে এখানে সুতা একটা, তাহলে এই সুতায় একটাই টান থাকবে। এই সুতা এই বস্তুর উপর যে পরিমাণ টান দিবে এই বস্তুর উপরেও একই পরিমাণ টান দিবে, অর্থাৎ আলাদা আলাদা কোনো টান হবে না। যখন আমরা এই বস্তুর উপর বল হিসাব করব তখন টি যেটা হবে, এই বস্তুর উপর যখন আমরা বল হিসাব করব ওই একই পরিমাণ টি হবে, আলাদা বল হবে না এখানে, যেহেতু সুতা একটাই। কিন্তু ডিরেকশনটা ভিন্ন ভিন্ন হবে। কেমন ডিরেকশনটা ভিন্ন ভিন্ন হবে? টি এর ডিরেকশনটা সবসময় বস্তু থেকে বাইরের দিকে হবে, সুতা বরাবর বস্তু থেকে বাইরের দিকেই। তাহলে এখানে হবে কি, ডান দিকে টি হবে। আর এই বস্তুর উপর টি এই একই পরিমাণ টি বল কাজ করবে, সুতার টান সবসময় একই থাকবে, এখানেও সুতার টানই টি হবে, কিন্তু এখানে টি এর ডিরেকশনটা হবে বস্তু থেকে সুতা বরাবর উপরের দিকে। তার মানে এই যে এইটা হলো সুতার উপর সবসময় একটি বল কাজ করবে, যতগুলো বস্তু বাধা থাক না কেন একটাই বল কাজ করবে। আর তোমার যখন ডিরেকশনটা হবে কি, সবসময় সুতা বরাবর বস্তু থেকে বিপরীত দিকে। তো আশা করি এই জিনিসটা
বোঝা গেল। তো এখন যদি আমরা স্মল এম ভরের বস্তুর জন্য নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা হিসাব করব কি, এই বস্তুর উপর ওরা বলছে যে এখানে নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করার জন্য যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাঝখানে সমান চিহ্ন। ডান দিকে হবে কি, যতগুলো তার বল আছে সবগুলোর কি যোগফল, আর ডান দিকে হবে তার ভর এবং কি ত্বরণ, ভর এবং ত্বরণ। ঠিক আছে, আমরা যদি এভাবে লিখি যে ভর এবং ত্বরণ, ভর গুণন ত্বরণ এই দিকে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা যদি এই নিয়মটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত বল কি কি আছে, এই বস্তুর উপর প্রযুক্ত বল কি কি আছে। তাহলে এই বস্তুর ওজন কোন দিকে, নিচের দিকে mg, আর যেহেতু নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তার উপর কি করতেছে, একটা প্রতিক্রিয়া বল কাজ করতেছে কি আর, সেই আরটা কার সমান হবে, mg এর সমান হবে। তাহলে আমরা লিখি, তো mg নিচের দিকে কাজ করতেছে, তাহলে মাইনাস mg আর প্লাস আর রিয়াকশন, এটা আর এটা কিন্তু আবার ইকুয়াল, তো এটা একটা আরেকটাকে কি করে দেবে, কেটে দিবে। আমরা চাইলে এটা কি নাও লিখতে পারি। তো কোনো বস্তু যখন কোনো একটা তলের উপর স্থির থাকবে, সেক্ষেত্রে এখানে যে যুগল বলটা কাজ করবে এটা একজন আরেকজনকে কি করে দিবে, নিষ্ক্রিয় করে দিবে। সেই জন্য এটাকে আমরা সাধারণত কি করবো না, লিখবো না, আমরা অন্যগুলো দেখি। তাহলে আর একটা এই যে সুতার টান বলটা কাজ করতেছে কি ডান দিকে, তাছাড়া কিন্তু আর কোনো বল নেই, এই তিনটা বলই কি এই বস্তুর উপর কাজ করতেছে। তাহলে সুতার টানটাকেই আমরা, সুতার টান যেহেতু ডান দিকে, সুতার টান কোন দিকে কাজ করতেছে, ডান দিকে, তাহলে পজিটিভ। তাহলে আমরা সমীকরণের সমান চিহ্নের বাম পাশে টি লিখলাম, তাহলে টি সমান, আর এই বস্তুর উপর আর সমীকরণের ডান দিকে আমরা কি লিখবো, বস্তুর ভর, বস্তুর ভর আছে স্মল এম, আর এই বস্তুর ত্বরণ। তো আমরা ধরে নেই যে এই পুরো সিস্টেমটা, এই বস্তু এবং এই বস্তু এরা কিন্তু একসাথে এখন কি করবে, বাম থেকে ডান দিকে, এই স্মল এম ভরের বস্তুটা এই ক্যাপিটাল এম ভরের বস্তুর ওয়েটের কারণে এটা বাম দিকে যাবে, ক্যাপিটাল এম ভরের বস্তুটা নিচে নামবে। কিন্তু দুইজন যেহেতু সুতা দিয়ে বাঁধা আছে, দুইজন একই ধরনে কি নিচের দিকে নামবে। ক্যাপিটাল এম ভরের বস্তুটা যদিও মুক্ত অবস্থায় আছে, ঝুলে আছে, কিন্তু মুক্তভাবে যদি পড়তো তাহলে জি ধরনে পড়তো, কিন্তু এ তো মুক্তভাবে নাই, এ কি আছে, স্মল এম ভরের বস্তুর সাথে সংযুক্ত আছে, এই জন্য সে জি ধরনে পড়বে না। দুইজনে মিলে ধরে নেওয়া হয়েছে এ ধরনে পড়বে, কি ধরনে পড়বে, এ ধরনে তারা গতিশীল হবে। তাহলে এ ধরনটা স্মল এম ভরের বস্তুর জন্য ডান দিকে কার্যকর হবে, আর ক্যাপিটাল এম ভরের বস্তুর জন্য এই ধরনটা নিচের দিকে কার্যকর হবে। তো তাহলে অর্থাৎ দুইটা বস্তুর ত্বরণ এখন কি হবে, এ, জি হবে না। ঠিক আছে, তো তাহলে স্মল এম ভরের বস্তুর উপর ত্বরণ এ কোন দিকে, ডান দিকে, তাহলে টি সমান আছে এম এ। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এরপর আমরা আশা করি এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা পরের অংশে চলে যাই। এরপর বলছে যে উল্লম্ব বরাবর স্মল এম ভরের বস্তুর উপর নিচের দিকের মাধ্যাকর্ষণ বল mg এবং উপরের দিকে নরমাল বল n কাজ করছে, তাই দুটো বলের লব্ধি শূন্য বলে উল্লম্ব বরাবর বস্তুর কোনো ত্বরণ নেই। তাহলে ওই যে দুইটা বল আমি যেটা বললাম যে রিয়াকশন বল এবং অ্যাকশন বল, যেটা mg বল এবং তার রিয়াকশন অপোজিট সমান এবং অপোজিট নিউটনের থার্ড ল অনুযায়ী, এই জন্য বস্তুটা উল্লম্ব বরাবর অর্থাৎ উপর নিচ বরাবর সে কি করবে না, গতিশীল হবে না, এই জন্য তার কোনো ত্বরণও নেই। এবং ওই বল দুইটাও আমরা কি করছি, এখানে হিসাব করি নাই। তখন এটা যে কোনো বস্তুই যখন স্থির থাকবে কোনো একটা তলের উপর দাঁড়িয়ে থাকবে, তখন ওই যে তার যে ওজন এবং তার রিয়াকশন এটা সাধারণত হিসাবের মধ্যে আনা হয় না। যদিও সূত্র অনুযায়ী আমরা ওটা লিখে দিলেও দিতে পারতাম, কিন্তু তাও কেটেই যেত, তো ওই জন্য আর ওটা আলাদাভাবে দিয়ে ঝামেলা বাড়ানো হয় না। এরপর আমরা দ্বিতীয় বস্তুর দিকে যাই। দ্বিতীয় বস্তুর উপর দুটো বল কাজ করছে, মাধ্যাকর্ষণ বল ক্যাপিটাল mg নিচের দিকে এবং টেনশন বল অর্থাৎ যেটা একই সুতা বলে একই টেনশন হবে টি উপরের দিকে, কারণ টেনশন বল সুতা বরাবর এবং বস্তু থেকে
দূরের দিকে কাজ করে, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে আমরা পাই টি মাইনাস এম জি সমান এম ইন্টু মাইনাস এ। তাহলে এই জিনিসটাকে যদি আমরা আবার বোঝার চেষ্টা করি এবার এখানে, তাহলে কি দাঁড়ায়, এবার আমরা কি করব, দ্বিতীয় বস্তুর উপর যে প্রভাবগুলো আছে সেগুলো হিসাব করব। তাহলে দ্বিতীয় বস্তুর উপর কি কি কয়টা বল কাজ করতেছে, তাহলে সমান চিহ্ন দিলাম আমরা, সমান চিহ্নের বাম দিকে লিখবো এই বস্তুর উপর ক্রিয়াশীল বল। তাহলে এই বস্তুর উপর কি কি বল কাজ করতেছে, এই বস্তু যেহেতু মুক্তভাবে ঝুলন্ত আছে, মানে সরি নিচের দিকে কোনো পাটাতন নাই, সে এমনিতেই ঝুলে আছে, এই জন্য এর যে ওজনটা আছে এর ওজনটা নিচের দিকে কাজ করবে, এর ওজনটা হচ্ছে কি এম জি, ঠিক আছে, এটা নিচের দিকে কাজ করবে। আর রিয়াকশন এখানে নাই, কেন রিয়াকশন নাই, কারণ এই কোনো কি নাই, কোনো পাটাতনের উপর নাই, কিন্তু এ আছে কি সুতা দিয়ে ঝুলে আছে, তাহলে সুতার টান হবে টি। আমরা জানি একটু আগেই বলছি যে যেহেতু সুতা সেম সুতা, তাহলে সুতার টান স্মল এম ভরের বস্তুর উপর যা ছিল ক্যাপিটাল এম ভরের বস্তুতে সুতার টানটা কি হবে, সেম হবে, টি টি এ হবে, বাট ডিরেকশনটা কি হবে এবার উপরের দিকে। তখন আমরা আগেই বলছি কি যে কোনো বস্তুর উপর সুতার টান বস্তু থেকে সুতা বরাবর বাইরের দিকে, তাহলে উপরের দিকে। তাহলে এখানে এই তাহলে ক্যাপিটাল এম ভরের বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে, দুইটা, একটা হচ্ছে টি টান বল উপরের দিকে, আর একটা হচ্ছে তার ওজন কি নিচের দিকে। তাহলে সমীকরণের বাম দিকে আমরা সেই বলগুলো লিখে ফেলি, টি উপরের দিকে হওয়ায় পজিটিভ হবে, আর ডাব্লিউ নিচের দিকে ওজন নিচের দিকে হওয়ায় সেটা হবে নেগেটিভ। টি মাইনাস ডাব্লিউ সমান হচ্ছে এই ভরের বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে বস্তুর ভর হচ্ছে কত, ক্যাপিটাল এম, আর ত্বরণ কত, তাহলে আমরা আগেই বলছি যে বস্তুটা যদি মুক্ত হয়ে পড়তো তাহলে তার ত্বরণ হইতো কি জি, কিন্তু বস্তুটা মুক্ত হয়ে পড়তে পারতেছে না, সেটা স্মল এম ভরের বস্তুর সাথে কপিকল এবং সুতা দিয়ে কি আছে যুক্ত আছে, এই জন্য কি হবে দুইজনের একটা সম্মিলিত ত্বরণ হবে কি স্মল এ, এটা আমরা ধরে নিলাম এটা, এবং এটা কোন দিকে হবে, এটা অবশ্যই নিচের দিকেই, সে নিচের দিকে কি হবে জি ত্বরণে না পড়ে এ ত্বরণে পড়বে, এই জন্য নিচের দিকে ত্বরণ হবে কি নেগেটিভ এ। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে, টি মাইনাস ক্যাপিটাল এম জি ইজ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল এম এ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এই দুইটা সমীকরণকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে, আমরা এই দুই বস্তুতে সম্মিলিত যে ত্বরণের মানটা সেটা আমরা পেয়ে যাব। মেনলি এটাই ছিল এই অধ্যায়ের কি কনসেপ্ট। তো এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বেশিরভাগ গাইড বইয়ে এই অঙ্কটা ভুলভাবে করা আছে, ওই অঙ্কগুলো এমনভাবে করা আছে যে স্মল এ এর মান 9.8 চেয়েও বেশি হয়ে গেছে, দেখা যাচ্ছে 12, 13, 17 হয়ে গেছে, এগুলো বোর্ডে আসছিল, তোমরা হয়তো খেয়াল করবা, আমি নোট বা গাইডগুলোর নাম উল্লেখ করতেছি না, কিন্তু তোমরা যারা নোট গাইড ফলো করো এগুলো বাজারে খুব জনপ্রিয়, কিন্তু তো দেখবা যে এইভাবে এই কনসেপ্ট ব্যবহার করে অঙ্কটা করা হয় নাই, যার ফলে তাদের জি এর মান 9.8 আছে অনেক বেশি আসছে, আমি দেখছি, নিজেই দেখছি, 12 আসছে, 13 আসছে। যদি এইভাবে এখানে বোঝাই যাচ্ছে কমন সেন্সই কি বলে যে এটা 9.8 ত্বরণে যাবে না, এই যখন একা পড়তো সে 9.8 ত্বরণে পড়তো, জি ত্বরণে পড়তো, কিন্তু এর সাথে যেহেতু এই বস্তুটা কি আছে যুক্ত আছে, স্বাভাবিকভাবে এরা কি হবে না, দুইজনে মিলে অবশ্যই জি ত্বরণে পড়বে না, তার চেয়ে কম ত্বরণ হবে, তার কারণে এখানে ঘর্ষণ আছে। তারপর এই বস্তু নিজের ওজনের জন্য পড়তেছে না, সে পড়তেছে কি আর একটা বস্তুর ওজনের কারণে, ও যদি এই বস্তু যদি নিজে নিজে একা একা পড়তো তাহলে সে জি ত্বরণে পড়তো, কিন্তু এ তো কি করতেছে আরেকজনকে টেনে নিচ্ছে, তার মানে স্বাভাবিকভাবেই তার কি হবে পিছন থেকে অনেকটা পিছন থেকে এম বড় বস্তুকে পিছন থেকে টেনে ধরছে, স্বাভাবিকভাবেই কি হবে ত্বরণ কমে যাবে। ডেফিনেটলি এই সূত্র ব্যবহার করলে ত্বরণ কমেই যাবে, কিন্তু গাইড বইগুলোতে করছে ত্বরণ বেড়ে গেছে, তারা হয়তো বা বোর্ড বই ফলো করে নাই, এই জন্য বোর্ড বই ফলো করাটা কি খুবই জরুরি। তো এরপর আমরা তাহলে এই দুইটা ইকুয়েশন সলভ করি, সলভ করে আমরা দেখি যে ত্বরণের মানটা কত হয়। তাহলে আমরা প্রথম ইকুয়েশনে পাইছি ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু পেলাম কত স্মল এম এ, আর এটা 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশনে আমরা পাইলাম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ক্যাপিটাল এম জি ইজ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল এম এ, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এটাকে সলভ করা খুবই ইজি, আমরা টি এর মানটা এখানে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এম এ মাইনাস ক্যাপিটাল এম জি সমান
ক্যাপিটাল এম মাইনাস ক্যাপিটাল এম এ। এরপর যদি আমরা কি করি, এই এম জিটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই আর মাইনাস এম এটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে যাই, যেহেতু আমরা এম এর মান বের করব। তাহলে স্মল এম এ প্লাস ক্যাপিটাল এম এ ইজ ইকুয়াল টু এম জি। ওইদিকে ঋণাত্মক এম জি ছিল, ডান দিকে এসে ধনাত্মক এম জি হবে। ঠিক আছে, এরপর আমরা যদি এ কমন নেই তাহলে হবে স্মল এম থাকবে আর ক্যাপিটাল এম থাকবে ডান দিকে, আর ওই দিকে থাকবে ক্যাপিটাল এম ইন্টু জি। তাহলে এখানে এ সমান হবে ক্যাপিটাল এম জি, নিচের দিকে হবে স্মল এম প্লাস ক্যাপিটাল এম। তো এই ইকুয়েশনটা থেকে আমরা একটা কমন জিনিস লিখে দিতে পারি, সেটা হচ্ছে উপরে হবে অ্যাক্টিভ ফোর্স। উপরে কি হবে? অ্যাক্টিভ ফোর্স, অর্থাৎ যে বলটা কি হবে কার্যকর হবে উপরে সেটা। ঠিক আছে, উপরে হচ্ছে কি অ্যাক্টিভ ফোর্স, এমজি অ্যাক্টিভ ফোর্স। তার কারণ আমরা এখানে যদি দেখি অ্যাক্টিভ ফোর্স, দেখো এখানে যে এম ভরের বস্তুটা আছে, স্মল এম ভরের বস্তু, তার যে ওজন এমজি স্মল এমজি, এটা কিন্তু পাটাতনের প্রতিক্রিয়া বল দ্বারা নিষ্ক্রিয় হয়ে গেছে। আর এই যে ক্যাপিটাল এমজি নামক যে বস্তুর ভরটা আছে, এইটাই শুধু কি আছে এখানে কার্যকর হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা বলতেছি কি নিচে হবে কি উপরে যেটা হবে শুধুমাত্র অ্যাক্টিভ যে ফোর্সটা আছে সেইটা কি হবে কাজ করবে উপরে, এটা শুধু নিচের দিকে কাজ করতেছে। তাহলে উপরে এখানে আবার ডিরেকশনটা একটা বস্তু আছে, তো এই জন্য আমরা ডিরেকশনটা হিসাব করতেছি না, নিচের দিকে আসতেছে, তার বলটা আছে কি উপরে। মানে সহজ কথায় যদি আমরা শর্ট টেকনিক বলি এই সূত্রটার, তাহলে উপরে হবে তোমার অ্যাক্টিভ ফোর্স, যে অ্যাক্টিভ ফোর্স অর্থাৎ যে বলটা সক্রিয় হবে, যে বলের কারণে বস্তুগুলো যে বস্তুর ওজনের কারণে বস্তুগুলো গতিশীল হবে, সেই বস্তুর ওজনটাই হবে উপরে। সহজ কথায় যে বস্তুর ওজনের কারণে গতিশীল হবে সেই বস্তুরটাই হবে। তার কারণ হচ্ছে স্মল এমজি ভরের বস্তুর কারণে এর মধ্যে কোনো গতির সঞ্চার হবে না, তার কারণ নিচে কি আছে পাটাতন আছে। কিন্তু ক্যাপিটাল এম ভরের বস্তুর নিচে কিছু না থাকায় এর জন্যই দুইটাই গতিশীল হবে। ওই জন্য উপরে হবে কি যে বস্তুর জন্য গতিশীল হবে সেই বস্তুর ওজন, আর নিচে হবে সবগুলো ভর। কেন সবগুলো ভর? তার কারণ এই যে অ্যাক্টিভ যে ফোর্সটা আছে, এই ফোর্স শুধুমাত্র ক্যাপিটাল এম ভরের বস্তুকে গতিশীল করে নাই, সেই সুতার মাধ্যমে স্মল এম ভরের বস্তুকে গতিশীল করছে। অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রের যে মেইন ব্যাখ্যাটা সেটা হচ্ছে অ্যাক্টিভ ফোর্স ইজ ইকুয়াল টু ওই ফোর্স যতগুলো ভরের উপর কাজ করতেছে সমস্ত ভর ইন্টু সমস্ত ভরের কি ত্বরণ। ডেফিনেটলি সবগুলো বস্তুর একই রকম হবে যদি তারা একসাথে বাঁধা থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কি নিউটনের দ্বিতীয় সূত্রের একটা নতুন আমরা কি ডাইমেনশন দেখলাম। সেটা হচ্ছে কি বাম দিকে হবে সাম অফ অ্যাক্টিভ ফোর্স, শুধু অ্যাক্টিভ ফোর্স অর্থাৎ নিট বল। অ্যাক্টিভ ফোর্সকে আমরা অনেক সময় নিট বলও বলতে পারি, অর্থাৎ বলগুলো সবগুলো যোগ বিয়োগ করে যা হবে তাই। এই জন্য এটাকে অনেক সময় অ্যাক্টিভ ফোর্স বা কার্যকরী বলও বলা হয়, অর্থাৎ যোগ বিয়োগ হ্যান ত্যান করে সবকিছু মিলে যে বলটা কি হচ্ছে কার্যকর হচ্ছে। আর এই দিকে হবে যে বলগুলো ওই বলটা যতগুলো ভরের উপর কাজ করবে সমস্ত ভর, ওই ভরটার ওজন অ্যাক্টিভ হোক বা না হোক তার উপর অ্যাক্টিভ বল কাজ করলেই সেই বলটা নিতে হবে, তাহলে সাথে যোগফল। তাহলে এখানে শুধুমাত্র এই বস্তুর ওজনটা অ্যাক্টিভ, আর কিন্তু এই অ্যাক্টিভ ওজনটা দুইটা বস্তুর উপরেই কাজ করতেছে, ওই জন্য ভরের ক্ষেত্রে দুইটা বস্তুই নিতে হবে, আর দুইজনেরই ত্বরণ কি হবে সেম হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরে আর একটা উদাহরণ আছে যেখানে তোমার মেইনলি একাধিক বস্তুর জন্য হিসাব করা হয়েছে, ওইখানে যদি এই সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের জন্য কি হবে জিনিসটা আরো ইজি হবে। এই যে এটা যদি আমরা দেখি তাহলে ওইখান থেকে আমরা যেটা শিখলাম যে এ সমান, আমরা ব্যাক এক্সপ্লেনেশনে পরে যাচ্ছি, ওখানে যে এক্সপ্লেনেশন করলাম সেইটা যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে যে আমরা উপরে বললাম কি কার্যকর বল, যতগুলো বল কি করবে এখানে কাজ করবে। তাহলে দেখো এখানে তাহলে এই বলটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। 5 কেজি ভরের ওজন নিচের দিকে কাজ করতেছে, আর 10 কেজি ভরের বস্তুর ওজন এখানে নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমরা যদি কি করি, আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারো 10 কেজি বস্তুর ওজনের কারণে এটা কি হবে নিচের দিকে নামবে। সেটা তার মানে কি হবে, আমরা যদি এই সুতাতে টান হিসাব করি এই বস্তুর ওজনটা সুতা বরাবর যদি আমরা হিসাব করি তাহলে কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। 5G এর যে ওজনটা আছে 5G,
5 ভর ইন্টু ত্বরণ, মানে ভর 5 আর জি আছে ত্বরণ। তাহলে এটা যদি এখানে কাজ করে তাহলে এটা উপরের দিকে হবে, আর 10 জি এর ওজন 10 কেজি, এম জি এখানে আছে 10 জি। তাহলে এটা যদি নিচের দিকে কাজ করে তাহলে এই বস্তুর উপর নিট বলটা কত হবে নিচের দিকে, তাহলে 10 জি মাইনাস কি 5 জি, এটা হচ্ছে এই বস্তুর উপর অ্যাক্টিভ ফোর্স, অর্থাৎ এই বস্তুর উপর অ্যাক্টিভ ফোর্স কত এইটা। আর নিচে হবে এখন এই যে ফোর্সটা, এই অ্যাক্টিভ যে ফোর্স এটা কয়টা বস্তুর উপর কাজ করছে, 10 কেজি ভরের উপরেও কাজ করছে, এম ভরের উপরেও কাজ করছে, 5 কেজি ভরের উপরেও কাজ করছে। তাহলে নিচে সবগুলোর কি হবে যোগ হবে, 10 যোগ 5 যোগ এম, এটা হবে সম্মিলিত, পুরো সবার সম্মিলিত ত্বরণ হবে এইটা। তাহলে এখানে আর এই বস্তুর ওজনটা কি হবে, কখনো অ্যাক্টিভ হবে না, তখন এখানে এমজি নিচের দিকে কাজ করলে আর উপরের দিকে এটা কি হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তাহলে কাজ করতেছে শুধু এই দিকে, যদি আমরা হিসাব করি তাহলে 10 কি হবে নিচের দিকে, আর 10 জি আর 5 জি হবে উপরের দিকে, যেহেতু সুতা দিয়ে লাগানো আছে। তাহলে এই বস্তু যদি নিচের দিকে নামে তাহলে সুতার টান এই বস্তুর উপর কোন দিকে পড়বে, উপরের দিকে পড়বে, তখন এটা যখন নিচের দিকে টানবে তখন সুতার টান কোন দিকে পড়বে, এই দিকে পড়ে যাবে। যখন ওই দিকে পড়বে সুতার টান এখানে, তাহলে এই দিকে সুতার টান, তাহলে এই কপি কলের নিচে সুতার টান কি হবে উপরের দিকে পড়বে। তো এটা তোমরা সবাই বুঝতে পারো কপি কলের সুতার টানগুলো কিভাবে ট্রান্সফার হয়। যদি ডান দিকে বস্তুটা যায় তাহলে এটা সুতার টান উপরের দিকে হবে, আর সুতার এই বস্তুটা উপরের দিকে যাবে, হ্যাঁ টানটা উপরের দিকে হবে, আর এইখানে এই বস্তুটা নিচের দিকে হবে। আবার যদি এই দিকে গড়ায় পড়ে এই বস্তুর টানটা যদি আমরা এই বস্তুর জন্য হিসাব করি তখন কিন্তু উপরের দিকে হবে W2, তখন W2 যখন এইদিকে নিচে যাবে তখন কি হবে টানটা এই বরাবর কি করবে এইভাবে কাজ করবে, সেক্ষেত্রে W2 উপরের দিকে কাজ করবে। তো এটার জন্য আমরা হিসাব করতে পারি, সেক্ষেত্রে এই বস্তুর জন্য যদি হিসাব করে তাহলে এখানে অ্যাক্টিভ ফোর্স হবে কি, এখানে আমরা কি এখানে তাহলে কি হবে 5G মাইনাস 10G, মানে এখানে কিন্তু কনভেনশনাল নিয়মগুলো হিসাব করে নেই, জাস্ট দুই বলের ডিফারেন্সটা হিসাব করছি, আর সবগুলো ভরের কি যোগফল 5 যোগ 10 যোগ এম, এখানে ঋণাত্মক মান আসবে, তার মানে ত্বরণটা কি হবে নিচের দিকে না হয়ে, মানে 5 কেজিকে যদি আমরা পজিটিভ ধরছি তার মানে ত্বরণটা কোন দিকে না হয়ে নিচের দিকে না হয়ে 10 কেজি বস্তুর জন্য ত্বরণটা হবে। তো সহজ কথা ত্বরণ কোন দিকে হবে আমরা সহজেই বুঝতে পারি, বেশি ভারী বস্তুর দিকে ত্বরণ হবে। তো আমরা যখন শর্টকাট ব্যবহার করব এটা, তখন কি আমরা এত কিছু হিসাব করব না, সহজভাবে উপরে হবে কি বেশি ভরের বস্তু, যে বস্তুর ভর বেশি তার ওজন মাইনাস যে বস্তুর ভর কম তার ওজন, আর নিচে হবে যতগুলো বস্তু আছে সবার কি ভর, সাম অফ এফ, আর যেটা পাটাতনের উপর যে বস্তু আছে তার এখানে ওজন আসবে না। এখানে যদি ঘর্ষণ বলও আসে তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা আগে সূত্রটা দেখি তারপর কি করি এই জিনিসটা ওই দেখব। তাহলে আমরা এখানে তার কিভাবে সূত্রগুলো কাজ করতেছে সেটা আমরা দেখি। তো এখানে যেটা বলছে ওরা সেটা হচ্ছে এখানে তিনটি বস্তু, দুটো সুতা দিয়ে আটকানো আছে, যার ফলে সবার ত্বরণের মান একই হবে। 10 কেজি ভর নিচের দিকে নামবে, স্মল এম ভরের বস্তু বাম দিকে সরে যাবে এবং 5 কেজি ভর উপরের দিকে উঠবে। ধরে নিই ত্বরণের মান স্মল এ, দুটো সুতার কারণে দুটো টেনশন বল কাজ করবে। T1 5 কেজি ভর এবং ভরের সঙ্গে যুক্ত, এবং T2 10 কেজি ভর এবং এ ভরের সাথে যুক্ত। মানে এখানে একটু ওরা বারবার ভুল এম জিনিসটা উল্টায় ফেলছে, একটা হবে 5 কেজি ভর এবং এম স্মল এম ভরের সাথে যুক্ত, এবং 10 কেজি ভর এবং এ না এম ভরের সাথে যুক্ত। ঠিক আছে, তো আমি এটা কারেকশন করে দিলাম। অর্থাৎ আমি যদি এই জিনিসটাকে আবার ব্যাখ্যা করি তাহলে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে স্মল এম ভরের একটা বস্তু, এই বস্তুর দুই দিকে দুইটা কপিকল আছে এবং সুতার সাহায্যে কপিকলের মাধ্যমে দুই দিকে দুইটা বস্তু যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে মানে এখানে দুইটা সুতা লাগছে, তাহলে একটা সুতা হচ্ছে স্মল এম ভরের বস্তু এবং 5 কেজি ভরের বস্তুর সাথে সংযুক্ত, আর একটা সুতা স্মল এম ভরের
বাম দিকের সাথে যুক্ত হয়ে কপিকলের মাধ্যমে 10 কেজি ভরের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা একটা কাজ করব, হিসাবের সুবিধার্থে এই বস্তুর ওজনকে, এই বস্তুর ভরকে M1 ধরবো, আমরা 10 কেজি দিয়ে করব না, M1, আর এই 5 কেজি ভরের বস্তুটাকে ধরবো আমরা M2। সেক্ষেত্রে এর ওজন হবে কি W1 আর এর ওজন হবে কি W2। W সমান হবে M2G আর এখানে W1 সমান হবে M1G। আর এটা হচ্ছে কি জেনারেলি M, এগুলাকে ক্যাপিটাল এমও আমরা ধরে নিতে পারি, ক্যাপিটাল M1 ক্যাপিটাল M2, আর এটা হচ্ছে জেনারেলি M। তাহলে দুইটা সুতা দুই দিক দিয়ে M ভরের বস্তুর সাথে, এখানে M আর M1 বস্তু একটা সুতার সাথে সংযুক্ত, আর এখানে M আর M2 আর একটা বস্তুর সাথে সংযুক্ত। তো আর এবং এই পুরো জিনিসটা কি হবে, একটা নির্দিষ্ট ত্বরণে কি হবে, হয় ডান দিকে যাবে অথবা বাম দিকে যাবে। তো কমন সেন্স বলতেছে কি, যেহেতু ডান দিকে কি ওজন বেশি নিচের দিকে, তাহলে সবাই কি হবে এই দিক থেকে এই দিকে গতিশীল হবে। ঠিক আছে, সেই ত্বরণটা হচ্ছে, সেই গতিশীলতার ত্বরণটা হচ্ছে কি এই ধরে নিলাম। তাহলে সবাই, তাহলে কি হবে যদি এরকম হয় এ ত্বরণ, তাহলে কি হবে এই যে M1 ভরের যে বস্তুটা আছে, M1 ভরের 10 কেজি ভরের বস্তুটা, সে এ ত্বরণে নিচের দিকে যাবে, আর M ভরের বস্তুটা এ ত্বরণে কোন দিকে যাবে, বাম দিকে যাবে। আর এই যে M2 ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তু যেটা, সেটা এ ত্বরণে কি হবে, উপরের দিকে উঠবে। ঠিক আছে, তো এই জিনিসটাই এখানে কি করছে তারা বলার চেষ্টা করছে, আমি তো বললাম। এরপর যদি আমরা এর ইয়াগুলো পড়ি, আর একটা টানের কথা বলা আছে, টানগুলো কিভাবে কাজ করতেছে। দুইটা সুতা যেহেতু, তাহলে স্মল m ভরের এবং M2 ভরের মধ্যে একটা সুতা আছে, তাহলে এই সুতার মধ্যে কমন টান পড়বে, সেই সুতার মধ্যে টানটা T1। T1টা কিভাবে কাজ করবে, স্মল m ভরের বস্তুর থেকে বাইরের দিকে কি করবে, আমরা সবসময় পড়ছি যে টান সবসময় কি করে, বাইরের দিকে কাজ করে, টান সবসময় বাইরের দিকে কাজ করে, তাহলে এটা হবে ডান দিকে। আর ওই একই টান, যেহেতু সেম সুতা দিয়েই M2 ভরের বস্তুটা যুক্ত আছে, তাহলে ওই একই টান এখানে হবে কি উপরের দিকে। ঠিক আছে, আবার দ্বিতীয় যে সুতা বাম দিকে লাগানো আছে স্মল m ভরের বস্তুর, সেই সুতার টান মনে করি T, তাহলে এখানে T এর ডিরেকশন বস্তু থেকে বাইরের দিকে, T বরাবর, T2 বাইরের দিকে। এবং ওই একই সুতার থেকে সাথে M1 বস্তুর 10 কেজি ভরের বস্তুটা যুক্ত আছে, এই জন্য ওই সেম টানটাই T হবে, সেম একই টান T2ই হবে, কিন্তু সেটা কি হবে, ডিরেকশনটা হবে উপরের দিকে। তার কারণ আমরা জানি সুতার টান সবসময় বস্তু থেকে সুতা বরাবর বাইরের দিকে হয়, তাহলে একটা সুতাতে একটা টান, কিন্তু বস্তু দুইটা থেকে বাইরের দিকে, অর্থাৎ টানগুলো সবসময় মুখোমুখি হবে, এটা এইদিকে এটা এইদিকে। ঠিক আছে, তো এই ছিল এই বস্তুগুলোর ত্বরণ এবং বস্তুর উপর ক্রিয়াশীল যে টান সেটা। এরপর যদি আমরা পরের অংশে চলে যাই, সেটা হচ্ছে 5 কেজি ভর, অর্থাৎ আমরা 5 কেজি না বলে এটাকে বলবো M2। 5 কেজি ভরের জন্য উল্লম্ব বরাবর নিউটনের গতিসূত্র ব্যবহার করে পাই T1 - 5G সমান 5A। আমরা এটাকে 5 কেজি না বলে বলবো কি M2। তারপর 5 কেজি ভরের বস্তুর জন্য T1 উপরের দিকে কাজ করছে, M ভরের জন্য, তো আমরা এই জিনিসটাকে যদি আগে ব্যাখ্যা করি, তাহলে এটা M2। তাহলে M2 ভরের জন্য, M2 ভরের বস্তুর জন্য যদি আমরা নিউটনের যে থার্ড ল, সেকেন্ড ল আছে, সেটা যদি হিসাব করি, তাহলে আমরা দিলাম সমান চিহ্ন, এখানে সমান চিহ্নের বাম দিকে হবে এই বস্তুর উপর ক্রিয়াশীল সমস্ত বল। তাহলে 5 কেজি ভর অর্থাৎ M2 ভরের বস্তুর যে ওজন W2, সেটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ, তার কারণ এটা নিচে কি নেই, কোনো ধরনের টেবিল নেই, তাহলে এই বলটা নিচের দিকে এখানে কাজ করতেছে, আর টি বলটা উপরের দিকে কাজ করতেছে T1, তাহলে T1 উপরের দিকে কাজ করার কারণে এটা কি পজিটিভ, আর নিচের দিকে W2 অর্থাৎ এই বস্তুর ওজন কাজ করতেছে, এই জন্য এটা কি মাইনাস M1G লিখলাম আমি। ঠিক আছে, M1G। আর এই বস্তুর ভর কত, M1 না, সরি M2 হবে, এটা
m2g m minus m2g is equal to m2 into ত্বরণ কি মাইনাস a, ত্বরণ হচ্ছে কি মাইনাস a। তো একটু ছোট করে লিখি, তাহলে এখানে হচ্ছে t1 minus m2g is equal to m2 into ত্বরণ কি উপরের দিকে, এই জন্য ত্বরণ পজিটিভ, উপরের দিকে ত্বরণ কি হয় পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে এই সূত্রটা কি হলো, আমরা যদি ভালো করে লেখার চেষ্টা করি, t1 minus m2g সমান m a। তো এটা গেল কি m2 ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং ত্বরণের জন্য নিউটনের দ্বিতীয় সূত্র। এরপর যদি আমরা পরেরটাতে যাই, এবার স্মল m ভরের বস্তুর জন্য অনুভূমিক বরাবর নিউটনের গতির দ্বিতীয় সূত্র ব্যবহার করে পাই মাইনাস t2 প্লাস t1 সমান m ইন্টু মাইনাস a। এখানে t2 বল বাম দিকে কাজ করছে, t1 বল ডান দিকে কাজ করছে এবং m বস্তুর ত্বরণ বাম দিকে হচ্ছে, যার ইয়াটা আছে ত্বরণটা আছে a। তো এবার যদি আমরা এখানে আসি এর মধ্যে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে তাহলে আমরা এখানে দেখব যে এই যে m ভরের বস্তুটা আছে এর উপর কয়টা বল কাজ করতেছে, এর উপর বল কাজ করতেছে মেইনলি দুইটা সুতার টান কাজ করতেছে। তাহলে একটা সুতার টান t1 ডান দিকে আর t2 বাম দিকে, তাহলে t1 পজিটিভ হবে ডেফিনেটলি, তাহলে t1 মাইনাস t2 হচ্ছে নেগেটিভ বাম দিকে, ইজ ইকুয়াল টু বস্তুর ভর হচ্ছে m আর ত্বরণটা কোন দিকে দেখো মাইনাস বাম দিকে ত্বরণ, অর্থাৎ পুরো সিস্টেমটাই তো বাম দিকেই গতিশীল হবে। তাহলে এটা কি হচ্ছে মাইনাস a। তাহলে এখান থেকে ইকুয়েশনটা আমরা পাইলাম t1 মাইনাস t2 ইজ ইকুয়াল টু মাইনাস m a। তাহলে এখান থেকে আমরা 2 নম্বর ইকুয়েশন পাইলাম, আর আগের এটা ছিল কত 1 নম্বর ইকুয়েশন। এর পরের অংশে আমরা চলে যাই। তারপর যেটা বলছে যে উল্লম্ব বরাবর m বস্তুর উপর নিচের দিকে মাধ্যাকর্ষণ বল স্মল mg এবং উপরের দিকে নরমাল বল n কাজ করছে। ওই একই কথা বারবার, অর্থাৎ কোনো বস্তু যখন পাটাতনের উপর থাকবে তখন তার ক্রিয়া প্রতিক্রিয়ার বিপরীত ডিরেকশনের কারণে এবং সমান হওয়ার কারণে এই দুইটা পরস্পরকে নিষ্ক্রিয় করে দেবে। এই দুটি বলের লব্ধি শূন্য হওয়ার বলে উল্লম্ব বরাবর স্মল m ভরের কোনো ত্বরণ নেই। এবার 10 কেজি ভরের জন্য উল্লম্ব বরাবর নিউটনের গতিসূত্র ব্যবহার করে পাই t2 মাইনাস 10g সমান 10 ইন্টু মাইনাস a। 10 কেজি ভরের জন্য t2 উপরের দিকে কাজ করছে। তাহলে এবার যদি আমরা 10 কেজি ভরের বস্তু অর্থাৎ যেটাকে আমরা m1 ধরছি সেটার জন্য যদি হিসাব করতে চাই, তাহলে এই বস্তুর উপর তার ওজন w1 নিচের দিকে কাজ করতেছে, w1 বা m1g, আর t2 বলটা উপরের দিকে কাজ করতেছে। তাহলে উপরের দিকে t2 বল যেহেতু কাজ করতেছে তাহলে সেটা পজিটিভ t2 মাইনাস তার ওজন হচ্ছে কি m1g নিচের দিকে কাজ করতে যায়, আর তার ওজন ভর হচ্ছে m1 আর ত্বরণ কি এই বস্তুটা নিচের দিকে যাবে, এই ত্বরণে কোন দিকে যাচ্ছে নিচের দিকে, তাহলে এটা কি হবে অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে নিচের দিকের সাইনগুলো ঋণাত্মক, তাহলে এই যে সূত্র পাওয়া গেল। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে একটু সাজিয়ে নেই, তাহলে t2 মাইনাস m1g ইজ ইকুয়াল টু মাইনাস m1a। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নম্বর ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে আমরা a এর মান পাবো, এবং a এর মান যদি পাই আমরা তখন সুতার টান t1 এবং t2 পেয়ে যাব। তো শুধু এই মানে এই বস্তুর উপর m1 m ভরের বস্তুর উপর মানে সবকিছুই আমরা পেয়ে যাব মেইনলি। তো এই তিনটা ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করব সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা আগে তিনটা সূত্রে লিখে নেই। আমরা কি কি পেয়েছি, আমরা প্রথম বস্তুর জন্য পেয়েছি t1 মাইনাস m2g ইজ ইকুয়াল টু m2a পেয়েছি, এটা 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণে পেয়েছি আমরা t1 মাইনাস t2 ইজ ইকুয়াল টু মাইনাস
এম এ, আর 3 নম্বর ইকুয়েশনে আমরা পেয়েছি T2 মাইনাস M1G ইজ ইকুয়াল টু মাইনাস M1A। এটা 3 নং ইকুয়েশন পেয়ে গেছি। আমি যদি ভুল না করি তাহলে এগুলোই লিখছি। T2 মাইনাস M1G সমান মাইনাস M1A, T1 মাইনাস T2 সমান মাইনাস T1 মাইনাস T2 সমান মাইনাস MA, T1 মাইনাস M2G সমান MA, M2A। তো এই যে ইকুয়েশন তিনটা, এই ইকুয়েশন তিনটাকে আমরা সলভ করব। এখন তিনটা ইকুয়েশন আমরা যে কোনো পদ্ধতিতে সলভ করতে পারি, অপনয়ন, বজ্রগণন বা যেটাই বলি না আমরা কেন। তো এখানে আমরা অপনয়ন সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। আমরা এই দুইটা কি করি, মানে ইজিয়েস্টটা, এই দুইটা আমরা যোগ করি। তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে এখানে এই +2 আর -2 হয়ে যায়, কেটে যাবে। কেটে গিয়ে এখানে কি থাকবে, T1 মাইনাস M1G ইজ ইকুয়াল টু মাইনাস M1A হবে, এটা হবে M1A। তাহলে এই দুটো আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে কি মাইনাস MA মাইনাস M1A। ঠিক আছে। আবার 1 নং ইকুয়েশন থেকে আবার এই দুইটা যদি আমরা এবার কি করি, এটাকে আমরা দিলাম কি 4, এই 4 থেকে যদি আবার আমরা 1 বিয়োগ করি তাহলে T1 আর T1 কেটে যাবে, তাহলে 4। তাহলে এখান থেকে আমরা কি করব, 4 নম্বরটা 1 নম্বরটা আবার লিখে নিচ্ছি এর নিচে, আমি জাস্ট শর্টকাট করে দিচ্ছি, তোমরা পারলে এটাকে বিস্তারিত করো। M2G ইজ ইকুয়াল টু M2A। তো এটাকে আমরা কি করব, 1 নম্বরটা এটা নিচে আমরা লিখে নিলাম, লিখে নিয়ে এই দুইটাকে আমরা কি করব, এবার বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তাহলে আমাদের এখানে সাইনগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে প্লাস, আর এটাও হয়ে যাবে কি সেই ক্ষেত্রে মাইনাস। মাইনাস হয়ে গেলে T1 আর T1 কেটেই যাবে, আর এইদিকে যা যা থাকবে আমরা একটু এই দিকে লেখার চেষ্টা করতেছি। তাহলে এইদিকে আমার থাকবে কি মাইনাস M1G প্লাস M2G is equal to minus MA minus M1A minus M2A। তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে এই সবগুলোকেই আমরা এই দিকে লিখবো এবং একই সাথে কি করি আমরা, আচ্ছা জটিলে না যাই, এ যদি আমরা মাইনাস এ যদি আমরা কমন নেই, তাহলে মাইনাস এ যদি আমরা কমন নেই, মাইনাস এ কমন নিলে কি হবে M1M প্লাস M1 প্লাস M2। আর এই দিকেও আমরা মাইনাস কমন নেই, যেহেতু M1 ভরের বস্তুটা এটা যেহেতু বড়, তাহলে আমরা মাইনাসটা কমন নিলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে M1G মাইনাস M2G হয়ে যাবে। আমরা যদি 1 থেকে 4 বিয়োগ করতাম তাহলে এই ঝামেলাটা হইতো না। ঠিক আছে, যদি 1 থেকে 4 বিয়োগ করতাম তাহলে এই মাইনাস কমন নিয়ে কাটাকাটি করার প্রশ্নটা আসতো না। ঠিক আছে, তখন সরাসরি বের হয়ে যেত। তাহলে এখান থেকে হইল M1G মাইনাস M2G ইজ ইকুয়াল টু A ইন্টু এই দুই দিকের মাইনাস কেটে দিলাম M প্লাস M1 প্লাস M2। তাহলে এবার একইভাবে যদি আমরা এবার এর মান বের করতে চাই তাহলে এই জিনিসটা এসে এর নিচে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে হবে M1G মাইনাস M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M। তো বুঝতে পারছো, এই পুরো জিনিসটা এ এর সাথে ভাগ আছে, তাহলে পজিশন চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে এই জিনিসটার সাথে চলে আসলো, এই জন্য কি হলো নিচে চলে আসলো। তো এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে W1 এটাকে W2 বলতে পারি। তাহলে W1 মাইনাস W2 ডিভাইড বাই M প্লাস M1 প্লাস M2। তাহলে দেখো সেম সূত্রটাই আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি
উপরে হচ্ছে অ্যাক্টিভ ফোর্সের বিয়োগফল, উপরে হচ্ছে কি অ্যাক্টিভ ফোর্সের বিয়োগফল, আর নিচে হচ্ছে ওই ফোর্সটা যতগুলো ভরের উপর কাজ করতেছে সেটাও কি হবে, যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো শর্টকাটটা এইভাবে কি করতে পারবো, আমরা ইউজ করতে পারবো। এখন কথা হচ্ছে যদি এখানে কি হয়, কথার কথা কখনো যদি ঘর্ষণ বল দেওয়া থাকে, যদি কথার কথা কখনো কি থাকে, ঘর্ষণ বল দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা কি করব। ঠিক আছে, যদি ঘর্ষণ বল দেওয়া থাকে, অর্থাৎ দেওয়া আছে এই পাটাতনের উপর কি আছে, ঘর্ষণ বল কাজ করতেছে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, আমরা সবাই জানি গতির বিপরীত দিকে। ত্বরণ যদি এই দিকে কাজ করে, ঘর্ষণ বল ডেফিনেটলি কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল অবশ্যই সবসময় কি হবে, বিপরীত দিকে কাজ করবে। ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, সেটা হচ্ছে কোন দিকে, এই দিকে কাজ করবে, এফ। সেক্ষেত্রে যখন আমরা এই ইকুয়েশনটা তৈরি করব, শুধুমাত্র কোথায় পরিবর্তন হবে, এই যে এইখানে সবই ঠিক থাকবে, শুধুমাত্র এইখানে মাইন এফ কোন দিকে, পজিটিভ দিকে, এখানে প্লাস এফ হয়ে যাবে। ঠিক আছে, এফ এটার সাথে কি হয়ে যাবে, প্লাস এফ হয়ে যাবে। তো প্লাস এফ যখন হবে তখন এটা ডান দিকে গতির বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এখানে একটা নতুন বল অ্যাড হবে, সেটা হচ্ছে প্লাস এফ। তাছাড়া আর কোথাও পরিবর্তন হবে না। এবং ওইটা যদি তোমরা সেম ভাবে ক্যালকুলেশন করো, তাহলে ইকুয়েশনটা যেটা হবে সেটা এ সমান হবে W1 মাইনাস W2, আর F1 W2 আর F কিন্তু একই দিকে কাজ করতেছে, এই জন্য এটাও ঘর্ষণ বল সবসময় বিয়োগী হবে, তো এটা বিপরীত দিকে কাজ করে, M1 M2 প্লাস M। অর্থাৎ আমি যদি বোঝানোর চেষ্টা করি এখানে, তাহলে এই যে, তো এই আমি সব যদি মুছাই দেই, তো এখানে তাহলে ঘর্ষণ বল কি আছে, দড়ির এই বস্তুর দিকে, আমরা যেহেতু সবসময় ভারী বস্তুর দিকেই কাজ করবে, তাহলে এই দিকে কি কাজ করতেছে, উপরের দিকে, এই বস্তুর উপর নিচের দিকে কাজ করতেছে কি, W1, ভালো কথা। আর W2 যেটা সুতা বরাবর কি হবে, এই বস্তু নিচের দিকে যাবে, তাহলে সুতা বরাবর ওই বলটা ট্রান্সফার হয়ে উপরের দিকে হবে, তাহলে উপরের দিকে কি হবে, W2। আর ঘর্ষণ বলও যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, এদিকে ডান দিকে, তাহলে এখানে সুতা বরাবর ওই ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। ঠিক আছে না, তাহলে এখন যদি এখানে এই বস্তুর উপর আমরা যদি নিট কার্যকর বল হিসাব করি, তাহলে নিচের দিকে কি W1 মাইনাস কি W2 মাইনাস কি F, তো এইটা হচ্ছে কি নিট বল। তাহলে ত্বরণ কি হবে, এই বল যে ভরের উপর কাজ করছে, সেটা হচ্ছে এই ভরের বস্তুর উপর কাজ করছে 10 কেজির, M1 এর, স্মল m এর, আর M2 এর, তাহলে সবগুলি যোগ হয়ে যাবে এখানে প্লাস M। এখন এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, উদাহরণ হিসাবে মনে করো এখানে F9, তাহলে W1 আর W2 কি সমান, W1 আর W2 সমান, তার মানে এটা 0 হয়ে যাবে। তখন কি হবে, বস্তু দুইটা ব্যালেন্স অবস্থায় থাকবে, তিনটে বস্তু অর্থাৎ গতিশীল হবে না। এখন কথার কথা, এখানে এই বস্তুর ওজন ভর এমন দেওয়া আছে, আর তোমার এফ এর যে ঘর্ষণ গুণাঙ্কের মান এমন একটা দেওয়া আছে উদাহরণ হিসাবে, আর ভর এমন একটা দেওয়া আছে, তাহলে এফ সমান আমরা জানি কি মিউ এম জি, মেনলি মিউ এম আর, আমি কেন এম জি লিখলাম অত ব্যাখ্যা যাচ্ছি না, তখন হয়তো অনেকে বলবে এটা আবার কেমন কথা, মিউ এম জি সবসময় মিউ এম জি না, এই ক্ষেত্রে কি এফ সমান মিউ এম জি, যখন আমরা এটা পড়াবো তখন ব্যাখ্যা করবো কেন। তাহলে এখানে ঘর্ষণ বলের মান হবে মিউ এম জি। তো এই মানটা যদি কথার কথা, তাহলে ওই মানটা যদি এখানে বসানোর পর এটা ঋণাত্মক মান আসে, অর্থাৎ W1 এবং W2 এর যে বিয়োগফল, এই বিয়োগফলের চেয়ে এফ এর মানটাই বেশি, তখন কি হবে, ঋণাত্মক মান আসবে। সেক্ষেত্রে বস্তু দুইটা কিন্তু গতিশীল হবে না। তখন আমরা বলতে পারবো না যে ঋণাত্মক হইলে এ এর মান ঋণাত্মক হবে, তখন বস্তু দুইটা কি উল্টা দিকে গতিশীল হবে না, এই ক্ষেত্রে বলা যাবে না। তখন এফ হচ্ছে এমন একটা বল যেটা নিজে থেকে কখনো কি করে না, কাজ করে না, অর্থাৎ কাজ করে নিজে থেকেই, কিন্তু ঘর্ষণ বল নিজে থেকে কাউকে গতিশীল করে না, এই কথাটা মাথায় রাখতে হবে। ঘর্ষণ বল কি করে না, কাজ করে নিজে থেকেই, কিন্তু ঘর্ষণ বল কাউকে নিজে গতিশীল করে না, এই কথাটা মাথায় রাখতে হবে। গতিশীল করে না, সে কি করে, সবসময় গতিকে থামায় দেওয়ার চেষ্টা করে, গতিশীল সে করে না।
তাহলে এই W2 এবং W2 এর বিয়োগফল থেকে যে বলটা পাওয়া গেছে সেটা যদি কথার কথা ঘর্ষণের চেয়ে কি হয়, ছোট হয়। ঘর্ষণের চেয়ে কি হয়, ঘর্ষণ বলে আমরা যে মানটা পাইছি, যদি এই ধরনের ডিটেল জটিল কনসেপ্ট তোমাদের কখনোই আসবে না, তারপর আমি বোঝানোর খাতিরে বলে দিচ্ছি। যদি কি হয়, এই এফটা কি হয়, W2 মাইনাস W1 এর বিয়োগফলের চেয়ে বেশি হয়ে যায়, অর্থাৎ এই পুরো ফলাফলটা কি আসবে, যদি নেগেটিভ আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে বস্তুটা উল্টা দিকে গতিশীল হবে। সেক্ষেত্রে আমরা বলবো বস্তুটা এখানে কি হবে না, গতিশীল হবেই না, বস্তুটা এখানে গতিশীল হবেই না। তার কারণ ঘর্ষণ বলের মান এখানে অনেক বেশি নিট বলের চেয়ে, মানে ঘর্ষণ বল বাদ দিয়ে যে নিট বলটা থাকতেছে, বস্তু যে W1 এবং W2 এর যে বিয়োগফলের যে নিট বলটা, এই বলটা যখন ঘর্ষণ বলের চেয়ে ছোট হবে তখন বস্তু গতিশীল হবে না। আর যখন ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে তাহলে ঘর্ষণ বল আবার ঘর্ষণ বল বাদ দেওয়ার পর যতটুকু বেশি থাকবে ততটুকুর জন্য শুধু গতিশীল হবে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো, এবং গাইড বইয়ে এই অঙ্কটা হয়তো ঠিক করে দেওয়া থাকলেও যখন একটা বস্তু একদিকে যখন একটা বস্তু যাচ্ছে তখনই কি করতেছে, তারা অঙ্কটা ভুল করতেছে। তো ওখানে অঙ্কটা মেনলি করা আছে এইভাবে যে এ সমান উপরে দিয়েছে প্রশ্ন, বইয়ে প্রশ্নটা থাকতো এরকম যে এরকম একটা কপিকল দেওয়া থাকতো, বলতো যে বোর্ডে, এটা অনেক বোর্ডেই আসছে, যে এটা মনে করো M2 আর এটা যে M1, তাহলে বলছে যে M1 বস্তুর এই যে M1 বস্তুর উপর M2 ভরের বস্তুর প্রভাব নির্ণয় করো বা ফলাফল নির্ণয় করো বা কি হবে এটা নির্ণয় করো। মানে সহজ কথা, প্রশ্ন যেটাই হোক এখানে মেনলি বুঝে নিতে হবে যে এই বস্তুটার M1 বস্তুর কি লাগবে, ত্বরণ বের করতে হবে। তাহলে ওখানে যেটা করছে এর বস্তুর হচ্ছে কি, এর ওজন mg, তাহলে এইখানে ফোর্স ধরে নিছে mg, তাহলে এখানেও টি অত সব নিয়ে আসে, এখানে কি mg বসাই দিয়েছে, তাহলে এখানে একটি এই বস্তুর উপর কাজ হচ্ছে কি m2g, আর নিচে এই বস্তুর ভর m1 বসাই দিয়েছে। তো এইটা তো স্বাভাবিকভাবে এর ওজন যদি বেশি হয়, এর ওজন যদি কম হয়, তাহলে এর মান কি হবে, অবশ্যই 9.8 এর চেয়ে বেশি হবে। এটা যদি 10 কেজি হয় আর এটা যদি 5 কেজি হয়, তাহলে হিসাব করে দেখো কি হয়, 10g মাইনাস 5 ডিভাইড বাই 5 সমান 2g, অর্থাৎ বস্তুটা 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণ নিচের দিকে পড়বে। তো এটা হচ্ছে মানে এটা হচ্ছে অসম্ভব যে একটা বস্তু নিজে মুক্ত হয়ে পড়লে 9.8 পরে সে আর একটাকে টেনে নিয়ে আবার ত্বরণ বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা সাবধান তোমরা, এটা মাথায় রাখবো, ওইভাবে হবে না। বইয়ে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে এটা সঠিকটা কি হবে, এখানে M1 প্লাস M2 হবে। উপরে বল ঠিক আছে, কিন্তু ভরের ক্ষেত্রে কি হবে, যেহেতু বলটা দুইটা বস্তুর উপরেই কাজ করতেছে, ভর কি দুইটাই যোগ হবে, এখানে 5 প্লাস 10 হবে, সেক্ষেত্রে 10/10 জি এর মান অবশ্যই তখন এ এর মান তখন জি এর চেয়ে কম হবে, 2g না হয়। ঠিক আছে, তো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, আমি বলে দিলাম। তোমরা চাইলে তোমাদের বাসায় যে গাইড বা নোট আছে এটা চেক করতে পারো, বা তোমাদের হাতে যেটা থাকে সেটা নাও হইতে পারে। তাহলে এবার কিন্তু এটা হবে, এবার কিন্তু জি এর চেয়ে এটা কি আছে, কম হয়ে যাচ্ছে, লেস দেন জি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল এই অধ্যায়ের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং যারা নিউটনের দ্বিতীয় সূত্রের যে এই জিনিসটা যারা বুঝবে, আমার মনে হয় যে নিউটনের গতির যে দ্বিতীয় সূত্রের যে জায়গাটা আছে এটা আর কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো তোমরা এই বিষয়টা কেমন লাগলো তোমরা জানাবা, এবং সেই সাথে তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেগুলো আমাদের কমেন্টে জানাতে পারো। আর এইটা সম্পর্কিত উদাহরণ অঙ্কগুলো যেগুলো আছে বোর্ডে আসছে বা আসার মতো, এগুলো আমরা আমাদের চ্যানেলে করাই দিছি। এরপর ডিসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র আমরা পড়ে ফেললাম, এবার আমরা পড়ব নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র, নিউটনস থার্ড ল, সেটা হচ্ছে যে কি, কোনো বল প্রয়োগ না করলে কি সেটি আমরা জানতে পেরেছি নিউটনের প্রথম সূত্র থেকে। তো অর্থাৎ যদি কোনো বল প্রয়োগ না হয় সেটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানতে পেরেছি কিনা, যে বল প্রয়োগ যদি না করা হয় তাহলে কি হয়। তাহলে কোনো বল প্রয়োগ না করলে কি হয় সেটি আমরা জানতে পেরেছি নিউটনের প্রথম সূত্র থেকে।
তাহলে বল প্রয়োগ না করলে কি হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু কি হয়, সমবেগে গতিশীল থাকে যদি বল প্রয়োগ না করা হয়। বল প্রয়োগ করলে কি হয় সেটা আমরা জেনেছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা জানলাম বল প্রয়োগ করলে বস্তু এ ত্বরণে যায়, যেই ত্বরণের মানটা হয় F/m। F/m, এই ত্বরণে m ভরের একটা বস্তুর উপর F বল প্রয়োগ করলে সেটা এ ত্বরণে কি হয়, গতিশীল হয়। তাহলে বল প্রয়োগ করলে না করলে বস্তু যেমন আছে তেমনই থাকে, যেটাকে জড়তা বলে, আর বল প্রয়োগ করলে সেটা এ ত্বরণে সেটা ত্বরণ তৈরি হয়। সহজ করে ত্বরণ, বল প্রয়োগ মানেই হচ্ছে ত্বরণ তৈরি হয়, সেটা আমরা জানছি। এরপর হচ্ছে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তু দুটির মাঝে কি ধরনের প্রতিক্রিয়া হয় সেটি আমরা জানতে পারবো নিউটনের তৃতীয় সূত্র থেকে। এইবার আসলো, এতক্ষণ ছিল একটা নির্দিষ্ট বস্তুর জন্য, একটা নির্দিষ্ট বস্তুর উপর বল প্রয়োগ না করলে কি হবে, করলে কি হবে সেটা আমরা জানলাম। এবার আছে দুইটা বস্তু, অর্থাৎ এখানে আগে ছিল একটার উপর বল প্রয়োগ করা হচ্ছে, কে করতেছে কিভাবে করতেছে এটা আলোচনার বিষয় না, তার উপর বল প্রয়োগ করতেছে তার কি আছে সেটা হিসাব আছে। এবার দুইটা, একজন তো তাহলে বলটা প্রয়োগ করার জন্য একটা বস্তু দিয়ে বল প্রয়োগ করতে হবে, তাহলে একটা বস্তু দিয়ে আরেকটা বল প্রয়োগ করলাম, ওই বস্তুর কি হইলো সেটা আমরা দ্বিতীয় সূত্রে জানলাম। কিন্তু যে বস্তু দিয়ে বল প্রয়োগ করা হইলো, যে বস্তুটাকে দিয়ে, সেটা হাত দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, হাতুর দিয়ে হোক, তাহলে ওর কি হচ্ছে, তাহলে এই যে দুইজনের পারস্পরিক প্রতিক্রিয়াটা কেমন হবে, অর্থাৎ একটা বস্তু যখন আরেকটার উপর প্রয়োগ করলো তাহলে এটা পারস্পরিক ও কি করবে, ঠিক আছে। তাহলে দুইটাই, তাহলে দুইটা বস্তুকে এইবার আমরা হিসাব করবো। আগে শুধুমাত্র আগে বলের উৎসটা আমরা কি ছিলাম, আমরা হিসাব করিনি, বলের উৎস কি করিনি, আগে আমরা হিসাব করি বল যেখান থেকেই আসুক আমরা এফ সমান কি এম এ বসাই দিয়েছি, অর্থাৎ আমরা ধরে নিয়েছি যে এটা একটা বস্তু আছে আর একটা বস্তু একে এফ বল প্রয়োগ করছে, এর ভর আছে এম, এ সমান কি F/m, এইভাবে আমরা হিসাব করছি, ঠিক আছে। কিন্তু তাহলে এই বস্তু দিয়ে যে একে প্রয়োগ করলাম, তাহলে এর ফলাফলটা কি হইল, এ কি এর উপর কোনো ক্রিয়া করবে, এ কি মানে এই যে জায়গাটা, তাহলে এবার দুইটাকেই আমরা হিসাব করবো, অর্থাৎ বলের যে সোর্সটা, যে বস্তুটা দিয়ে আরেকটা বস্তুর উপর বল প্রয়োগ করা হইলো সেটার কি ঘটবে, অর্থাৎ দুইটার পারস্পরিক প্রতিক্রিয়াটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তু দুটির মাঝে কি ধরনের প্রতিক্রিয়া হয় সেটি আমরা জানবো তৃতীয় সূত্র থেকে। নিউটনের তৃতীয় সূত্রটা কি বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এবং এটা অনেক সময় সবার বোধগম্য হয় না, আমি যতদূর পারি বোঝানোর চেষ্টা করব। যখন, তাহলে এটা হচ্ছে কি, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও বিপরীত দিক থেকে সমান বল প্রয়োগ করে। কথাটা কেমন হয়ে গেল, তাই না? তো কথাটাকে আমরা আগে বইয়ের ব্যাখ্যা করি, তারপর আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করবো, বইয়ের মতো করেই বোঝার চেষ্টা করবো। বইয়ে যদি ভালো করে দেওয়া থাকে তাহলে সেটাই যথেষ্ট, নইলে আমি একটু এক্সট্রা এক্সপ্লেনেশন অ্যাড করতে পারি। এরপর গেল কি, যে পদার্থবিজ্ঞানের বইয়ে সাধারণত যেভাবে নিউটনের তৃতীয় সূত্র লেখা হয় সেটি হচ্ছে প্রত্যেকটি ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমরা এখানে সেভাবে লিখিনি, আমাদের এতক্ষণে যেহেতু বল সম্পর্কে খানিকটা ধারণা হয়েছে, হঠাৎ করে বলকে ক্রিয়া বা প্রতিক্রিয়া বলে বিভ্রান্তি হতে পারে। তার চেয়ে বড় কথা, যারা নতুন পদার্থবিজ্ঞান শিখে তাদের প্রথম প্রশ্নই হয়, যদি সকল ক্রিয়ার অর্থাৎ যে কোনো একটি বল একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে বা অর্থাৎ আরেকটি বল থাকে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া একে অপরকে কাটাকাটি করে শূন্য হয়ে যায় না কেন? এজন্য তৃতীয় সূত্রটি খুব স্পষ্ট করে লিখে দেওয়া দরকার। তৃতীয় সূত্র বলছে যে যদি দুটি বস্তু এ এবং বি থাকে তাহলে এ যখন বি বলের উপর বল প্রয়োগ করে তখন বি বল প্রয়োগ করে এ এর উপর, অর্থাৎ বিপরীত দুটি বল ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে, কখনোই এক বস্তুতে নয়। যদি একই বস্তুতে দুটি বল প্রয়োগ করা হতো শুধু তাহলেই একে অন্যকে কাটাকাটি করতে পারত, এখানে কাটাকাটির কোনো সুযোগ নেই। তাহলে এই যে জায়গাটা, তাহলে আমরা
এই কনফিউশনটা সবার মধ্যেই থাকে যে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত যদি প্রতিক্রিয়া থাকে তাহলে এই একটা বস্তু এর উপর আমরা ধরে নিই কি এর উপর এফ বল প্রতিক্রিয়া করলো, তাহলে এফ বলের উপর ক্রিয়া হলো, তাহলে এও কি করলো উল্টা মাইনাস এফ দিল। তাহলে আমরা সচরাচর দেখি আমরা যদি একটা বস্তুকে ধাক্কা দিই সেটা যদি হালকা হয় সেটা চলেই যায়, তাহলে সে যদি উল্টা বল প্রয়োগই করে তাহলে সে কেন গতিশীল হইল বা আমি কেন গতিশীল হইল না। আমি একটা টেবিল টানলাম বা একটা বস্তুকে টান মারলাম, তাহলে আমি টেবিলটা সরিয়ে আসলো, টেবিলটাও তো আমাকে টান মারছে, আমি কেন সরলাম না। বা দুইটা কাটাকাটি হয় গিয়ে তাহলে আমি ওকে টানছি সেও আমাকে টানছে, তা দুইজনকে সমান বলে যদি আমরা জেনারেলি দুইজন মানুষ দুইজনকে হাত ধরি সমানভাবে টানাটানি করি তাহলে তো কেউ নড়বে না, দুইজনে স্থির থাকবে। তাহলে এই ক্ষেত্রে কেন এই ঘটনাটা ঘটতেছে। তাহলে আমরা নিউটনের গতির সূত্রে এতদিন যেটা শুনে আসছি যে প্রত্যেক ক্রিয়ারই একটা ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই কথাটা ভুল সঠিক সেই বিবেচনায় যাব না। এই কথাটার মধ্যে কি আছে একটুখানি ভেগনেস আছে, অর্থাৎ জিনিসটা কি ঝাপসা, অর্থাৎ কথাটা কি নাই এটা মানে সহজ কথা আছে, ওই কথাটা কি স্পষ্ট না আমাদের কাছে, ভুল সঠিক বলবো না, কথাটার কি ব্যাখ্যা করলে সেটা হয়তো বা রাইট বা রংও হবে সেটা আমি বলবো না, বাট মানে ওই কথাটা হচ্ছে ব্যাখ্যার সাপেক্ষে কি সঠিক কথাটা হচ্ছে ভেইক জিনিসটা মানে মানে অস্পষ্ট জিনিসটাকে আমরা বলতে পারি জিনিসটা কি অস্পষ্ট। তার চেয়ে বরং এখানে যেটা দিচ্ছি এটাই হচ্ছে কি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা তাহলে ওই যে নিউটনের প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই ব্যাখ্যা এই কথা এখন আর বলবো না। এখন থেকে আমরা কি বলবো এই যে এইটা বলবো, এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যখন এই দুইটা বস্তু এই বস্তু যখন এটা হচ্ছে 1 নম্বর বস্তু, এটা হচ্ছে 2 নম্বর বস্তু। 1 নম্বর বস্তু যখন 2 নম্বর বস্তুর উপর এফ বল প্রয়োগ করবে তখন 2 নম্বর বস্তুও 1 নম্বর বস্তুর উপর এফ বল প্রয়োগ করবে বিপরীত দিকে। তাহলে এক মনে হতে পারে একই কথা, কিন্তু একই না। তাহলে এখানে কিন্তু এই 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর এফ বল প্রয়োগ করতেছে, আবার 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর উপর মাইনাস এফ বল, বিপরীত দিকে যেহেতু মাইনাস এফ বল প্রয়োগ করতেছে। তাহলে এখানে দাঁড়ালো, তাহলে এখন যদি আমরা বলি যে এই এফ বলটা কার উপর কাজ করতেছে 2 নম্বর বস্তুর উপর কাজ করতেছে, মাইনাস এফ বলটা কার উপর কাজ করতেছে 1 নম্বর বলের উপর কাজ করতেছে, কথা শেষ। এখন মনে করো একটা 50 কেজি কি বস্তু আছে, একটা ছোট বাচ্চা যে 50 কেজি বস্তুটাকে কি 20 নিউটন বলে ঠেলে, তাহলে এই বস্তু কি নড়বে? এই বস্তুর উপর প্রয়োগকৃত বল কত 20 নিউটন। 20 নিউটন বলে এই বস্তু কি করবে না নড়বে না, এই বস্তু 20 নিউটন বলে নড়বে না। অর্থাৎ এই বস্তুর উপর প্রযুক্ত আমরা জানি যে কোনো একটা বস্তুকে নড়ানোর জন্য ওই বস্তু এবং তার জটিল হয়ে যাচ্ছে, তারপরও বলি একটা বস্তু যদি আমরা একটা বস্তু তলের উপর আছে, সহজ কথা যদি আমরা প্রশ্ন করি এই বস্তুটা এই তলের উপর আছে, বস্তুটা সামনে আমরা যদি ঠেলি তাহলে সামনের দিকে যাওয়ার জন্য তাকে বল প্রয়োগ করা লাগে। কেন বল প্রয়োগ করতে হয়? এই যে ঘর্ষণ বলের কারণে কি আছে সেই মেঝের সাথে আটকে আছে, অর্থাৎ আমরা যদি ঠেলে তাকে এইদিকে নিয়ে যেতে চাই তাহলে ঘর্ষণ এই মাটি এবং বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল আছে এই ঘর্ষণ বলের কারণে সে কি করবে না যেতে পারবে না, বা যদি কোনো বাধা থাকে তাহলে সেই বাধার কারণে এখানে যদি ইট দেওয়া থাকে, আচ্ছা যাই হোক আমরা আপাতত ঘর্ষণ হিসাব করি। তাহলে এই বস্তুটা তখনই নড়বে যখন এই বস্তুটাকে উদাহরণস্বরূপ মনে করো আমরা ঘর্ষণ বলের পরিমাণ একটু বলে মিউ এম জি, তাহলে মিউ এর যদি একটা মান হয়, মিউ এর মান যদি উদাহরণ হিসেবে 0.5 হয়, 0.5 ইন্টু 50 ইন্টু কি 0.5 ইন্টু 50 ইন্টু 9.8, তাহলে এই পরিমাণ বল কি লাগবে সেটা অবশ্যই 50 নিউটনের চেয়ে বেশি হবে, 25 গুণন 9 তাহলে 20 নিউটনের চেয়ে ডেফিনেটলি এটা বেশি। তাহলে এই নিউটন বল যদি কেন প্রয়োগ করা হয় তাহলে এই বস্তুটা কি হবে সামনের দিকে আগাবে, কারণ ঘর্ষণ বল কি আছে ঘর্ষণ বলের পরিমাণ এইটুকু, তো এই পরিমাণ বল প্রয়োগ করলে সে নড়বে। এখন ওই বস্তুর উপর ক্রিয়া তো হয়েছে কত 20 নিউটন, তাহলে কি সে নড়বে? নড়বে না। এখন ওই বস্তুটা কি করছে এই বাচ্চাকে উল্টাভাবে এই বাচ্চাকে 20 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে বাচ্চাটাকে নড়ানোর জন্য কি পরিমাণ বল প্রয়োজন সেটা যদি আমরা হিসাব করা যাবে, তো ওইটা আমরা
এই জিনিসটা বুঝছো, তাহলে একটা বস্তুকে নড়ানোর জন্য মিনিমাম যে ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বলের পরিমাণ বল কি করতে হয়, প্রয়োগ করতে হয়। তাহলে আমরা এখন এই জিনিসটার ব্যাখ্যায় আসি। তাহলে কেন একটা বস্তুকে আর একটা বস্তুকে বল প্রয়োগ করলে একজন গতিশীল হলেও আরেকজন হয় না, কখনো কখনো আবার দুইটাই গতিশীল হয়। তাহলে ধরো উদাহরণ হিসেবে আমরা ধরি নেই এই বস্তুর ওজন হচ্ছে কত, 10 কেজি, আর ঘর্ষণ গুণাঙ্কের মান 0.5, যদি ঘর্ষণ গুণাঙ্কের মান এর চেয়ে কম হয়, জেনারেলি মাটির ক্ষেত্রে হয়তো। আচ্ছা যাই হোক, ওগুলো যাচ্ছি না। আর এটা হচ্ছে কি, আর জি তো 9.8। এখন এই বস্তু যে তলে আছে, তাহলে এখানে ঘর্ষণ বলের মান কত হবে, আমরা একদম হিসাব করি, 5 গুণন 10 গুণন জি, তাহলে হবে কত, 5, কত 10কে 0.5 দিয়ে গুণ করলে কত হবে, 5 হবে, তো অর্ধেক। না তাহলে হবে 5g। তাহলে 5g পরিমাণ কি করতে হবে, 5g মানে কত, মানে 5 গুণন 9.8, তাহলে এটা প্রায় কত, 5 লং 45। আচ্ছা ধরে নেই, আর 5 এটা 40, তাহলে 45, আচ্ছা আমি এক্সাক্ট হিসাবে যাচ্ছি না, ধরে নেই এটা কত, 45ই ধরে নিলাম, উদাহরণ হিসেবে 45 নিউটনই ধরে নিলাম, ক্যালকুলেটর ঠিক 45 নিউটন। তাহলে এই বস্তুটাকে ঘর্ষণ বল এখানে কত, 45 নিউটন উদাহরণ হিসাবে। তাহলে এই বস্তুটাকে যদি 45 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলেই কেবল সে কি করবে, গতিশীল হবে। এখন দেখো এই বস্তুটা যদি এর উপর 20 নিউটন বল প্রয়োগ করে, আবার আচ্ছা এইটার জন্য হিসাব করি আমরা, এটার জন্য আমরা হিসাব করি, এর ওজন মনে করো 20 কেজি, এর ওজন কয় কেজি, 20 কেজি। তাহলে এটার জন্য ঘর্ষণ বল কত হবে, তাহলে 20 গুণন 0.5 ইন্টু 20, আচ্ছা এখানে লিখি 0.5 ইন্টু কি জি, অর্থাৎ এই যে মিউ এম জি, এটা এম এর মান, এটা মিউ এর মান, এটা জি এর মান। তাহলে কত হবে, এখানে 10g হবে। 10g মানে কি 98, আচ্ছা 98 নিউটন। তাহলে এই বস্তুকে নড়ানোর জন্য, এই বস্তুকে যদি নড়াইতে হয় এইদিকে বা এইদিকে যদি নড়াইতে হয়, মিনিমাম কত, 98 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে এবার যদি আমরা এর ব্যাখ্যায় আসি, তাহলে এই বস্তু উদাহরণ হিসাবে এই বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করছে। কয় নিউটন বল প্রয়োগ করছে, 50। এই 20 কেজি ভরের বস্তুটা দিয়ে আমরা 20 কেজি ভরের যে বস্তুটা আছে সেটা দিয়ে আমরা 10 কেজি ভরের বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলাম, বা কে করলো জানি না, এই বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করছে, ভালো কথা। তাহলে কি হবে, নিউটনের যে তৃতীয় সূত্রে ব্যাখ্যা পেলাম, তাহলে এই যে দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুর উপর তাহলে কত বল প্রয়োগ করবে, 50 নিউটন। তাহলে এইদিকে বল প্রয়োগ করবে কত, 50 নিউটন। তাহলে এই বস্তুটাও এই বস্তুর উপর বল প্রয়োগ করবে কত, এই দিকে 50 নিউটন, অর্থাৎ কোন দিকে, মাইনাস মানে কি বাম দিকে। এখন তোমরা হিসাব করো, তাহলে ক্রিয়া কাজ করতেছে 10 কেজি ভরের উপর 50 নিউটন, তাহলে এটা এই বস্তুর উপর কাজ করতেছে। আর প্রতিক্রিয়া কাজ করতেছে কত, 20 কেজি ভরের উপর -50 নিউটন, অর্থাৎ বাম দিকে। তাহলে এখন তোমরা নিজেরাই বলতে পারবা কোন বস্তু গতিশীল হবে, কোন বস্তু গতিশীল হবে না। তখন একে গতিশীল করার জন্য আমরা একটু আগে দেখছি 45 নিউটন বল প্রয়োজন, তাহলে বল প্রয়োগ হয়েছে 50 নিউটন, তাহলে স্বাভাবিকভাবে এ কি হবে, গতিশীল হবে। এ কতটুকু ত্বরণে গতিশীল হবে, এর উপর নিট বল কত, 50 নিউটন। যদি এই দিকে হয় তাহলে ঘর্ষণ বল সবসময় উল্টা দিকে 45 নিউটন, তাহলে 50 - 45 ডিভাইড বাই তার ভর 10, তাহলে 5/10 সমান 0.5, কত হয় 0.5। তাহলে 0.5 মিটার পার সেকেন্ড ত্বরণে কি হবে, সে গতিশীল হবে, বুঝতে পারছো। এখন তাহলে প্রতিক্রিয়া কোন বস্তুর উপর হয়েছে, প্রতিক্রিয়া কিন্তু 20 কেজি ভারের বস্তুর উপর হয়েছে। তাহলে কত নিউটন, 50 নিউটন এই দিকে কাজ করতেছে। তাহলে ঘর্ষণ বল এই দিকে কতটুকু, 98 নিউটন। এই 98 নিউটন ঘর্ষণ বল আছে এখানে, তাহলে এখানে নড়ানোর জন্য 98 নিউটন বল প্রয়োজন, কিন্তু প্রতিক্রিয়া তো আসছে 50 নিউটন, তাহলে কি গতিশীল হবে, হবে না। ঠিক আছে, তো এইভাবেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই রকম হলেও তারা কি করে না, একজন গতিশীল হলেও আরেকজন গতিশীল হয় না। আবার কখনো কখনো দুইজনেই কি হয়, গতিশীল হয়। সেটা নির্ভর করে, তাহলে এখানে মেইন কথাটা হচ্ছে একটা বস্তুকে গতিশীল করার জন্য তার মধ্যে একটা মিনিমাম ত্বরণ দেওয়ার জন্য কি লাগে,
একটা বল লাগাই প্রত্যেকটা বস্তুর জন্য। মানে আমি সাধারণত কি করলাম, এটা একটা কোন একটা তলের উপর থাকা বস্তুর জন্য কি করলাম, এই জিনিসটাকে ব্যাখ্যা করলাম যে একটা তলের উপর বস্তুকে গতিশীল করার জন্য তার মিনিমাম ঘর্ষণ বলের সমান বল প্রয়োগ করতে হয়, তাহলে সে গতিশীল হয়। আবার যদি সেটা তলের উপর না থাকে, অন্য কোথাও থাকে, তাহলে তার জন্য ভিন্ন ভিন্ন বল প্রয়োজন হইতে পারে। ঠিক আছে, একটা বস্তু ঝুলে আছে, তাকে নড়ানোর জন্য হয়তো বা কি জাস্ট বাতাসের যে পরিমাণ বাধা, যাই হোক আমি আমি একটা স্পেসিফিক জিনিসের জন্য হিসাব করলাম। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বস্তুকে নড়ানোর জন্য ভিন্ন ভিন্ন বল প্রয়োজন পড়ে। বাস্তবে অনেক ধরনের ফ্যাক্টর আছে, ঘর্ষণ ফ্যাক্টর আছে, বাতাসের বাধা ফ্যাক্টর আছে, আরো কত কিছু ফ্যাক্টর আছে, টান আছে। তো আমি অত কিছু আমি জেনারেল হিসাব করলাম, একটা বস্তু মেঝের উপর থাকলে সাধারণত তার ঘর্ষণের সমান বল প্রয়োগ করলে সেটা গতিশীল হয়। আমরা দেখলাম যে তাহলে মেঝের উপর এই জিনিসটা আমরা দেখতে পাইলাম। তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, তাহলে বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া অবশ্যই সমান হবে, কিন্তু কেন দুইটা বস্তু গতিশীল হবে না সেটার ব্যাখ্যা আমরা কি এখানে দেখলাম। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা তোমাদের একটু হইলেও কনফিউশন দূর করছে। আমি জানি 100% কনফিউশন দূর হবে না, বাট একটু হইলেও তোমাদের কনফিউশন দূর করছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হলেও কেন কিছু বস্তু গতিশীল হয়, কিছু বস্তু গতিশীল হয় না, বা একটা গতিশীল হলে আর একটা গতিশীল হয় না। ঠিক আছে, একটু হইলেও কনফিউশন আশা করি দূর হয়েছে। আচ্ছা, এখন দেখি আমি আমার মতো ব্যাখ্যা করার চেষ্টা করলাম, বইয়ে কি বলছে সেটা দেখি। কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরা যাক উপর থেকে আমরা এম ভরের একটা বস্তু, যেমন আপেল, উপর থেকে ছেড়ে দিয়েছি। আমরা জানি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য এম ভর পৃথিবীর দিকে একটা এফ বল অনুভব করবে। সেটা এফ সমান আমরা পড়ছি একটু আগে, এই অধ্যায়ে ছিল এফ সমান জি এম এম জি ছোট এম বড় এম বাই ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে ছোট এম হচ্ছে বস্তুর ভর, বড় এম পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তো আমরা আগেই দেখেছি এই বলটাকে এম জি হিসেবে লেখা হয়। তাহলে এই যে বলটাকে আমরা কি করি, এই পুরো বলটাকে আমরা এম জি হিসেবে লিখতে পারি। এটা হচ্ছে কি বস্তুর ওজন, অর্থাৎ পৃথিবীর উপর বস্তুর যে আকর্ষণ বল সেটাই হচ্ছে বস্তুর ওজন। তো এরপর নিউটনের তৃতীয় সূত্র শেখার পর আমরা জানি এম ভরটিও বিশাল পুরো পৃথিবীটাকে নিজের দিকে আকর্ষণ করছে। সেই বলটিও এফ, শুধু বিপরীত দিকেই। আমরা এই বলটিকে নিয়ে মাথা ঘামাই না, তার কারণ এই বলটার কারণে পৃথিবীর কতটুকু ত্বরণ এ হচ্ছে সেটা ইচ্ছে করলে বের করতে পারি। সেটা হচ্ছে এফ সমান এম এ। এখানে এম হচ্ছে পৃথিবীর ভর, এ হচ্ছে পৃথিবীর ত্বরণ। কাজেই এ সমান এফ বাই এম সমান এম জি ডিভাইডেড বাই এম সমান স্মল এম বাই, মানে জি কমন নিয়ে আছে, স্মল এম বাই ক্যাপিটাল এম সমান জি। যদি পৃথিবীর ভর এটা হয় 5,005.98, এর তোমরা সহজে মাথায় রাখবে 6,000, হ্যাঁ এটা 5.98 গুণ 10^24 কেজি। তাহলে আমরা যদি 1 কেজি ভরের একটা বস্তু উপর থেকে ছেড়ে দেই, তাহলে তার জন্য পৃথিবীর ত্বরণ হবে কত, এটা। ঠিক আছে, তাহলে অনেক ত্বরণ, তাই না? অনেক না, এটা খুবই সামান্য ত্বরণ। তাহলে এটি এত ক্ষুদ্র যে কেউ এটা নিয়ে মাথা ঘামায় না। তুমি যখন পরের বার কোনো জায়গায় লাফ দেবে, তখন মনে রেখো নিচে পড়ার সময় পুরো পৃথিবীকে তুমি আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়েছিলে। যত কমই হোক, তুমি সারা পৃথিবীকে নিজের দিকে টেনে নিয়েছিলে, সেটা নিয়ে একটু গর্ব করতে পারো। আচ্ছা, যাই হোক, তো এই ত্বরণটা আছে, তাহলে বোঝার কথা যে পৃথিবী তার মানে একটু হইলেও আমার দিকে আসছে। কিন্তু যদি পৃথিবীতে তুমি এবং পৃথিবী ছাড়া আর কেউ না থাকতো, তাহলে শুধু এতটুকু ত্বরণে পৃথিবী 1 ইঞ্চি পরিমাণ, মানে সামান্য পরিমাণ হইলেও নড়তো। কিন্তু বাস্তবে তো সাথে পৃথিবীতে তুমি আর আমি শুধু নাই, পৃথিবীকে বাইরের দিকে ঠেলার জন্য চাঁদ আছে, চাঁদ সূর্য তাদের নিজের দিকে টানে,
আবার বিপরীত অনেক ধরনের গ্রহ নক্ষত্র আছে, এখানে অনেক ধরনের জটিল বিষয় আছে। এই জন্য পৃথিবী হয়তোবা আমাদের ভরের জন্য কি হয় না, নড়াচড়া করে না, তার কারণ পৃথিবীর উপর কি আছে, আরো অনেকগুলো গ্রহ নক্ষত্রের কি আছে, মহাকর্ষ বল কাজ করে। তো এরপর যদি আমরা সামনের দিকে আগাই তাহলে আমরা দেখতে পাবো যে নিউটনের তৃতীয় সূত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা কিভাবে হাঁটি সেটা বোঝা। আমরা সবাই হাঁটতে পারি, এর পেছনে কি পদার্থবিজ্ঞান আছে সেটা না জেনে সবাই হাঁটে। হাঁটার জন্য পদার্থবিজ্ঞান প্রয়োজন নেই যদিও, তাহলে ছোট বাচ্চাকে জন্মের পর আগে পদার্থবিজ্ঞান শেখাইতে হয়তো, তারপর সে হাঁটতে পারত। যাই হোক, কিন্তু তোমরা যেহেতু পদার্থবিজ্ঞান শিখতে শুরু করেছো, তোমাদের খুব সহজ একটা প্রশ্ন করা যায়। তুমি যেহেতু স্থির অবস্থা থেকে হাঁটতে পারো, কাজেই আসলে তোমার একটি ত্বরণ হচ্ছে, যার অর্থ তোমার উপর বল প্রয়োগ করা হচ্ছে। কিন্তু আমরা জানি কেউ তোমাদের উপর বল প্রয়োগ করে না, আমরা নিজেরাই হাঁটি। কেমন করে সেটা সম্ভব? তাহলে আমরা যেহেতু হাঁটি, তার মানে স্থির থেকে হাঁটা শুরু করছি, তার মানে আমাদের উপর কি আছে, একটা ত্বরণ হচ্ছে আমাদের। আর ত্বরণ যদি হয় তাহলে এখানে কি আছে, একটা বল প্রয়োগ হচ্ছে। তাহলে বলটা কি প্রয়োগ করতেছে? আমরা তো নিজেরাই হাঁটতেছি, কেউ তো আমাদেরকে পিছন থেকে ঠেলছে না। তাহলে আমরা দেখি যে বলটা কোত্থেকে আসতেছে। নিউটনের তৃতীয় সূত্র না জানা থাকলে আমরা কখনোই হাঁটার বিষয়টা ব্যাখ্যা করতে পারতাম না। আমরা যখন হাঁটি তখন আমরা পা দিয়ে মাটিতে ধাক্কা দিই, অর্থাৎ বল প্রয়োগ করি। তখন মাটিটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের শরীরে সমান ও বিপরীত বল প্রয়োগ করে। চিত্র 3.13। এই সমান এবং বিপরীত বলটা দিয়েই আমাদের ত্বরণ হয়, আমরা হাঁটি। বিষয়টা যাদের বুঝতে একটু সমস্যা আছে তাদেরকে মনে করিয়ে দেওয়া যায়, শক্ত মাটিতে হাঁটা সোজা, কিন্তু ঝুরঝুরে বালুর উপর হাঁটা সোজা না। তার কারণ বালুর উপর ভালোভাবে বল প্রয়োগ করা যায় না, বালু সরে যায়। তাই নিউটনের তৃতীয় সূত্রের পাল্টা বলও পুরোপুরি পাওয়া যায় না। ব্যাপারটা আরো অনেক স্পষ্ট করে দেওয়া যায় যদি কাউকে অসম্ভব মসৃণ কোনো মেঝেতে সাবান, পানি কিংবা তেল দিয়ে পিচ্ছিল করে হাঁটতে দেওয়া হয়। সেখানে ঘর্ষণ খুব কম হয়, তাই আমরা পিছনে বল প্রয়োগ করতেই পারবো না, এবং সেজন্য তার প্রতিক্রিয়া হিসেবে আমাদের উপর কোনো বলও পাবো না, তাই হাঁটতেও পারবো না। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারো। বল প্রয়োগ করলে বিপরীত এবং সমান বল পাওয়া যায়। যদি প্রয়োগ করতেই না পারি তাহলে তার প্রতিক্রিয়া পাবো কেমন করে, আর হাঁটবো কেমন করে? এই জিনিসটা অনেক সময় কনফিউশন তৈরি করে। তাহলে আমি এই সময় এইভাবে বিষয়টা ভাবতাম যে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করি, বস্তু তার বিপরীত বল প্রয়োগ করে। মাটিতে বল প্রয়োগ করলাম, বস্তু মাটিও তার বিপরীত বল প্রয়োগ করে আমাদের উপর কি করলো, বল প্রয়োগ করলো, আমরা হাঁটলাম। এখন যখন বালি হবে, ঠিক আছে, বালির উপর তাহলে হাঁটতে কষ্ট হবে কেন? বালিতেও আমরা একই পরিমাণ বল প্রয়োগ করব, বালিও আমাদের উল্টা বালি, মানে প্রতিক্রিয়া তো বস্তু সরে যাওয়া এবং না যাওয়ার উপর নির্ভর করছে না। আমরা একটু আগে দেখলাম বল প্রয়োগ করার ফলে বস্তু সরুক আর না সরুক প্রতিক্রিয়া কি হবে, একই পরিমাণ হবে। তাহলে প্রতিক্রিয়া যদি একই পরিমাণ হয় তাহলে বালির উপর হাঁটতে কেন সমান হবে? অসুবিধা হবে না, কারণ প্রতিক্রিয়া তো মাটি বা বালি এগুলোর উপর কি করে না, নির্ভর করে না। তাহলে এখানে এক্সপ্লেনেশনটা দেই আমি একটু। তাহলে সেটা হচ্ছে, মনে করো যে এখানে একটা কি আছে, অনেক ভারী বস্তু আছে। মনে করো এই বস্তুটাকে সরানোর জন্য 100 নিউটন বল প্রয়োজন, ঠিক আছে। আর একটা বস্তু আছে ছোট, সেটাকে 10 নিউটন বল প্রয়োগ করলে সেটা সরে যায়। এখন কথা হচ্ছে, এখন এই বস্তুটাকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে 1, 2, 3 এরকম করে 100 নিউটন বল যখন প্রয়োগ করব, আমরা যদি 10 নিউটন বল প্রয়োগ করি, এও 10 নিউটন বল প্রয়োগ করবে, 20 হইলে এও উল্টা, এরকম করতে করতে যখন আমরা 100 নিউটন বল প্রয়োগ করব তখন সে কি করবে, সরে যাবে, ঠিক আছে। যখন সরে যাবে, তার মানে যখন সরে যাবে তখন আমাদেরকে বল প্রয়োগ করার জন্য কি করতে হবে, সামনের দিকে, মানে ও যদি এই পরিমাণ সরে যায়, একটুখানি যদি সরে যায়, এখানে যদি আসে,
এখানে যদি আসে, তাহলে আমাদের বল প্রয়োগ করার জন্য কি করতে হবে? আমরা 100 নিউটন বল প্রয়োগ করতে পারছি এক জায়গায় দাঁড়িয়ে থেকে, 100 নিউটন বল প্রয়োগ করতে পারছি। কিন্তু যখনই 100 থেকে একটুখানি পার হয়ে গেছে বা 100 কাছাকাছি হয়ে গেছে, তখন সে কি করছে? পিছনের দিকে পিছায় গেছে। এবার যদি, তাহলে আমরা তো 100 নিউটন বল আরো বল প্রয়োগ করতে চাই, তার উপর 100 চেয়ে কি করতে চাই? বেশি বল প্রয়োগ করতে চাই। তাহলে এবার যদি আমাদেরকে তার উপর আরো বল প্রয়োগ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তার সাথে সাথে পিছিয়ে যাইতে হবে, এবার এখানে এসে বল প্রয়োগ করতে হবে। আর যখন বলের পরিমাণ বেশি হবে, সে কি হবে? আরো পিছনের দিকে আরো বেশি জোরে দৌড়াবে। তখন তার উপর যদি আবার বল প্রয়োগ করতে চাই, তাহলে তার সাথে সাথে গিয়ে বল প্রয়োগ করতে হবে। তার মানে আমরা অবশ্যই একটা বস্তুর উপর কি করতে পারবো? ইচ্ছা মতো যে কোনো বল প্রয়োগ করতে পারবো, কিন্তু তাকে নড়ানোর জন্য যে বল প্রয়োজন সেটার চেয়ে সামান্য পরিমাণ বল অতিক্রম বেশি হলেই সে পিছনের দিকে কি করবে? যাওয়া শুরু করবে। এখন যদি আমরা তাকে ফার্দার বেশি বল প্রয়োগ করতে চাই, তাহলে বেশি বল প্রয়োগ করতে পারবো, কিন্তু সে তো আর ওখানে থাকবে না, সে কি করবে? পিছনের দিকে চলে যাবে। তাহলে তাদের বল প্রয়োগ করার জন্য আমাকেও পিছনে যাইতে হবে, আমি আরো জোরে বল প্রয়োগ করবো, সে আরো জোরে পিছনের দিকে যাবে। যদি আমি আবার তার পিছিয়ে গিয়ে আরো জোরে বল প্রয়োগ করবো, তাহলে সে কি করবে? আরো জোরে পিছনের দিকে যাবে। তাহলে এরকম করে তখন কি হবে? তাহলে বুঝতে পারছো, ইচ্ছা মতো একটা বস্তুর উপর বল কিন্তু প্রয়োগ করা যাবে, কিন্তু তাকে নড়ানোর জন্য যে পরিমাণ বল প্রয়োজন সেটা এক্সিড করলে সে পিছনের দিকে সে চলতে শুরু করবে। এবার তারপর বল প্রয়োগ করার জন্য আমার দাঁড়িয়ে থাকা চলবে না, এবার তার পিছিয়ে গিয়ে করতে হবে, বল প্রয়োগ করতে হবে। এই জন্য আমরা যখন কোনো একটা ঠেলা গাড়ি ঠেলতে যখন স্পিড বাড়াই, তখন কি করি? আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করতে ও যখন সামনের দিকে আগায়, আমরা আরো জোরে দৌড়ে, আর ও যত জোরে আগায় আমরা আরো জোরে আগিয়ে আরো জোরে বল প্রয়োগ করি, তখন সে কি করে? আরো জোরে যায়। এইটা হচ্ছে বিষয়। এখন হাঁটার ক্ষেত্রে এখন ওই সেম জিনিসটা আমরা এখন বুঝাই হাঁটার ক্ষেত্রে। এখন মাটি হচ্ছে শক্ত জিনিস, আমরা জেনারেলি পা দিয়ে যত জোরেই বল প্রয়োগ করি না কেন, মাটি কি করে না? পিছনের দিকে ওইভাবে সরে যাবে না। আমরা আমাদের তারপর মাটি আমাদের পুরো ওজনটাই নিতে পারে, আমরা মোটামুটি আমাদের ওজনের সমান যে বল প্রয়োগ করি বা একটু বেশি করতে পারি, বা মাটিকে মানে গতিশীল তো করতে পারবো না আমরা, তখন মাটিতে অনেক শক্ত, একটা সাথে একটা লেগে আছে। মাটির সাথে আমাদের পায়ের ঘর্ষণটাও কি মোটামুটি বেশি, আমরা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত বল প্রয়োগ করলে আমরা স্লিপ করি না বা মাটি থেকে পা সরেও যায় না, মাটি মোটামুটি প্রতিক্রিয়া দিতে পারে। তাহলে আমরা মনে করো যে এখানে উদাহরণ হিসেবে বলছি 100 নিউটন বল যদি মাটির উপর প্রয়োগ করি, মাটি কিন্তু সরবে না, তার মানে মাটিও আমাদের উপর কি 100 নিউটন প্রতিক্রিয়া দিবে। এই 100 নিউটনের প্রতিক্রিয়ায় কি করবো? আমরা সামনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, এই উপাংশ বুঝছি না, আমরা সামনের দিকে এগিয়ে যাবো সহজ কথায়। এখন আমরা নর্মালি হাঁটলে মনে করো 100 নিউটন বল প্রয়োগ করি, মাটি 100 নিউটন বল প্রয়োগ করে আমরা নর্মালি হাঁটতে পারি। কিন্তু এবার যদি এটা হয় বালি হয়, এটা যদি কি হয়? বালি হয়, তাহলে বালি দেখা যাচ্ছে, বালি ওই জন্য উদাহরণ ধরলাম যে বালি 10 নিউটন বল প্রয়োগ করলেই পিছনের দিকে দৌড় দেয়। ঠিক আছে, তখন এখন আমরা যখন বালির উপর কি করব? বল প্রয়োগ করব, 10 নিউটন বল প্রয়োগ করা পর্যন্ত বালি স্থির থাকবে, আমাদের উপরকে সে বল প্রয়োগ করবে, কিন্তু আমরা একটুখানি প্রতিক্রিয়া পাবো, 10 নিউটন প্রতিক্রিয়া পাবো। কিন্তু যখন 10 নিউটন পার হয়ে যাবে, তখন তো বালি কি করবে? পিছনের দিকে আসা শুরু করবে বা এই দিকে যাওয়া শুরু করবে। বালি কি করবে? এইদিকে যাওয়া শুরু করবে। এখন যদি আমাদের মানে নর্মালি হাঁটার জন্য তো কি 100 নিউটন বল প্রয়োজন, এবার যদি আমরা বালির কাছ থেকে 100 নিউটন বল আশা করতে চাই, তাহলে আমরা পারবো এটা? তাহলে কি বালুর পিছিয়ে দৌড়াইতে হবে, বালু এদিকে যাবে। তাহলে আমরা যদি যখন বালুর উপর 100 নিউটন বল প্রয়োগ করবো, বালু তো অনেক জোরে কি করবে? পিছনে দৌড়া শুরু করবে, তাহলে আমরাও পিছনের দিকে দৌড়াবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জায়গা। তাহলে আমরা যখন হাঁটি, তখন হাঁটার ক্ষেত্রে একটা বস্তু স্থির থাকা অবস্থায় যে পরিমাণ প্রতিক্রিয়া দিতে পারে, সেটাই শুধুমাত্র আমাদের কি হাঁটাইতে সাহায্য করতে পারে। এখন সে যদি আমরা যে পরিমাণ বল প্রয়োগ করেছি তার আগেই যে পরিমাণ বল প্রয়োগ করতে চাই, সেই পরিমাণ বল প্রয়োগ করার আগেই যদি সে কি হয়? বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে তার উপর যদি আমরা আরো বেশি বল প্রয়োগ করতে চাই, তাহলে তো তার পিছিয়ে আমাকে দৌড়াইতে হবে, আরো জোরে দৌড়ে দেবে, আরো বেশি বেগে। তাহলে আমাদের তো আর কি হলো না? হাঁটা হইল না। তার মানে আমরা কি করতে পারলাম না? আমাদের কাঙ্ক্ষিত ক্রিয়াটা কি
সে স্ট্যান্ড স্টিল থাকা অবস্থায় কি করতে পারলাম না, দিতে পারলাম না, অর্থাৎ আমাদেরকে ক্রিয়া করার কি সুযোগই দিল না। ক্রিয়া করার আগেই সে কি করলো, ওইখান থেকে চলে গেল। তাহলে আমরা ওখানে দাঁড়িয়ে থেকে ক্রিয়া দিতে পারবো না, তাহলে প্রতিক্রিয়া পাবো না, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারবো না। তার উপর ক্রিয়া দিতে গেলে তার পিছে পিছে দৌড়াইতে হবে, তাহলে তার আমার হাঁটা হবে না। ঠিক একইভাবে কোনো তল যদি পিছলা হয়, ঠিক একইভাবে ওখানেও যদি আমরা কি করি, পা দিয়ে বল প্রয়োগ করতে চাই, এভাবে পা পিছলে যায়, অর্থাৎ কি ঘর্ষণ বলের কারণে, মানে এখানে প্রতিক্রিয়াটা মেনলি ঘর্ষণের কারণেই আসতেছে। তাহলে এখানেও কি পা পিছলে যায়, অর্থাৎ আমরা কি করতে পারতেছি না, প্রতিক্রিয়া করার সুযোগই পাইতেছি না। তাহলে প্রতিক্রিয়াটা আসবে কোত্থেকে? তাহলে ক্রিয়া হইলে অবশ্যই প্রতিক্রিয়া হবে, কিন্তু ক্রিয়া করার সুযোগটাই যদি না পাই, আগেই যদি বস্তুটা সরে যায়, অথবা যার উপর প্রতিক্রিয়া করতেছি সেও ক্রিয়া করার সুযোগ পাচ্ছে না। ক্রিয়া করার সুযোগ পাচ্ছে না কেন? তার কারণ পিছলা, তার কারণ কি ক্রিয়া হচ্ছেই না, পিছলে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, এখানে বালির উপর আমাদের হাঁটতে কষ্ট হয়, কিন্তু শক্ত মাটি হইলে হাঁটতে কষ্ট হয় না। তখন শক্ত মাটি আমাদের ক্রিয়া করার সুযোগ দেয় এবং প্রতিক্রিয়াও করে, কিন্তু বালি বা কাদা বা পিছলা জিনিস আমাদেরকে ক্রিয়া করারই সুযোগ দেয় না। ক্রিয়া করার আগেই তারা গতিশীল হয়, বা পিছলা হওয়ার কারণে পা পিছলে যায়, ক্রিয়া করতেই পারি না, ফলে প্রতিক্রিয়াও পাই না, এই জন্য আমাদের হাঁটতেই হয়, সমস্যা হয়। তো এটাই ছিল জিনিসটার ব্যাখ্যা। আমরা পরবর্তী অংশে চলে যাই। তো এই অধ্যায়টা একটু বড়, এই জন্য আমরা এই অধ্যায়ের ক্লাসগুলোকে আমি অনেক বেশি ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করছি, যাতে তোমাদের কি হয়, সমস্যা না থাকে। আমি এই বই পড়ার মধ্যেই যেন তোমাদের কি হয়, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়, যাতে করে আমরা পরবর্তীতে শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারি। তো এই ক্লাসটা এই পর্যন্ত থাক। আমরা পরের যে ক্লাসে বাকি যে টপিকসগুলো আছে, এগুলো আমরা কি এই পরের ক্লাসে আমরা কি করব, শিখব। তো আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।